প্রথম ঘটনাতে আসলে যাচ্ছি রাসেল ভাই। এই ঘটনাটা হচ্ছে রাজারহাট নামক একটা জমিদার বাড়ির ঘটনা। ঘটনাটা ঘটে হচ্ছে 1990 সালে। যার ঘটনা তার নামটা আসলে ছদ্মনামই ব্যবহার করতে বলেছে, তার নামটা আমি ইউজ করতে পারছি না, তো তার নামটা আমি রাজীব বলে চালিয়ে দিচ্ছি। আর তার একটা মেয়ে ছিল, ওই সময় তার মেয়ের নাম ছিল হচ্ছে মনি এবং তার ওয়াইফের নাম ছিল রিনা। তো তারা ডিসাইড করে, মানে উনি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে একজন ছিলেন, তো যার কারণে সময় কখনো হয়ে উঠে পারে নাই যে নিজের জন্য কোনো সময় বের করা বা কিছু একটা। তো এক সময় পারিবারিকভাবে ডিসিশন নেয় যে অনেকদিন যাবত তার মানে শ্বশুর বাড়িতে যাওয়া হয় না, তো যেই জায়গায় তার শ্বশুর বাড়ি সেই জায়গাতে একটা জমিদার বাড়ি আছে। তো সব মিলে শ্বশুর বাড়িতে যাওয়া আর কি, সবার সাথে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হওয়া। তো শ্বশুর বাড়িতে যাওয়ার পরে সে মানে গ্রামাঞ্চলটা দেখে, ওই জায়গাটা দেখে অনেক মানে অবাক হয়ে যায় যে মানে সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, তার কাজের কারণে সে সবকিছু মিস করছে। তো যাই হোক, তিনি তার ফ্যামিলি নিয়ে সেদিন পৌঁছানোর পরে তার যে ওয়াইফের ভাই বোন আছে এবং আত্মীয় স্বজন আছে তাদেরকে নিয়ে বের হয়ে তারা ঘুরতে বের হয় আর কি। আশেপাশে ঘুরতে ঘুরতে তারা কোনো মতে হাঁটতে হাঁটতে 2 কিলোমিটার ক্রস করে যায়, অলমোস্ট 2 কিলোমিটার। সাথে তার 7 বছরের বাচ্চাটাও ছিল। তো ক্রস করতে করতে যে এখন জমিদার বাড়ির সামনে চলে যায়, সেইখানে মানে জমিদার বাড়িটা তো ঠিক বরাবর একটা কিলার মতো জায়গা ছিল, পাহাড়ের মতো উঁচু, ঢিবির মতো আর কি, সেখানে বসার জায়গা করেছে। আর ওই ঢিবি থেকে বরাবর একটা বড় মাঠ আছে, সেই মাঠের মধ্যে সবসময় মেলা বসে। আর লাকিলি সেইবার উনি যাওয়ার পরে ওই জায়গায় মেলা চলছিল। তো মেলা চলা অবস্থায় মোটামুটি আশেপাশের 5-6 গ্রামের লোকজন এই মেলায় তখন উপস্থিত। ওই সময় বিকালবেলা, তো তারা মেলার মধ্যে ঘুরতে থাকে এবং আশেপাশে জিজ্ঞেস করতে থাকে, জমিদার বাড়ির ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে, জমিদার বাড়ির ব্যাপারে তারা ঘটনা কালেক্ট করতে থাকে যে আসলে কি হয়েছিল, জমিদার বাড়িতে কে কারা কারা ছিল, এইসব আজগুবি ঘটনা আর কি। তো একটা পর্যায়ে তারা ডিসাইড করে আজও রওনা দেওয়া যাক, মেলায় ঘোরাটোরা হয়ে গেছে। তো সেই জায়গায় মানে জানতে পারে যে মেলার যে জায়গাটা মেলা বসে সেই জায়গায় আগে জমিদারের ওখানে নাচ গান হতো, তারপরে জুয়ার আসর বসতো। তো শেষ করে তারা বাড়ির দিকেই রওনা দেয় আর কি। বাড়ির দিকে রওনা দিতে দিতে এমন সময় পথির মধ্যে একটা জায়গায় তারা আটকে যায়। জায়গাতে আটকে যাওয়ার পরে তো তার ওয়াইফের ভাইকে জিজ্ঞেস করে যে এই জায়গাটা কোন জায়গাটা, বলে যে এটা কি এরকম গাছগাছালিতে ঘেরা একটা পুরাতন বাড়ি, চারিপাশটা যেমন মরমর, আর তখন শীতকাল ছিল, তো গাছের পাতা সব মাটিতে, তো হাঁটছে যে গাছের পাতার অনেক জোরে জোরে শব্দ হচ্ছে, মচ 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 শব্দ হচ্ছে। তো একটা পর্যায়ে জিজ্ঞেস করি এখানে কি ছিল আগে, তো বলে যে আসলে এই জায়গায় তো আমরা কেউ আসি না, তো অনেক আগে এই জায়গায় একটা মন্দির ছিল, এই মন্দিরে কিছু ভুল চিন্তা ধারণার লোকজন সেই সময় তাদের ভগবান অথবা দেবীকে কনভিন্স করার জন্য মানুষকে জবাই করত, ছেলে মানুষ জবাই করতো, স্পেশালি নর বলি, ছেলে মানুষ নর বলি দিত। তো এবং মাঝে মধ্যে নাকি কনভিন্সের পাওয়ারটা এত বেশি থাকতো যে সেখানে বয়স্ক এবং বাচ্চাদেরকেও নাকি মানে বাচ্চাদেরকেও নাকি জবাই করা হতো আর কি। তো বলে যারে ধরে এগুলিকে এখন চালায়, বলে কি না, ওইটা ওই মুহূর্তেই ভুল ধারণা হিসাবে অ্যাকসেপ্টেড হয়ে গেছিল। পরবর্তী সময়ে কি হয়েছে সেটা আমরা জানি না, কিন্তু এতটুকুই জানি এই মন্দিরের আশেপাশে কেউ ঘোরাফেরা করে না। সন্ধ্যা হওয়ার পরে এই জায়গাতে ইভেন মানে মাদক সেবীরাও আসে না, এমন অবস্থা আর কি, মানে সবাই ভয় পায় ওই জায়গাটাতে, কেউই আসতে চায় না। আর সবসময় এই জায়গায় শীত হোক গ্রীষ্ম হোক সবসময় একটা ঠান্ডা ভাব থাকে ওই জায়গাটাতে। এই কথা শুনতে শুনতে তার মেয়ে একটা পাথর ছুঁড়ে ওই মন্দিরের ভেতরে ঠিলা মারে, মানে কোনো চিন্তা না করি। আচ্ছা, ওকে। তো ভেতর থেকে একটা শব্দ আসে, হঠাৎ করে এরকম একটা শব্দ আসে, হুঙ্কার টাইপের একটা শব্দ আসে। তো সে তার শ্যালকের কাছ থেকে টর্চ লাইটটা নিয়ে ভেতরে টর্চ লাইট দিয়ে মারার চেষ্টা করে। তো তার শ্যালক বলে যে আপনার এখানে না থাকি, চলেন বাড়ির দিকে যাই আর ঝামেলা না করি। বলে যে না রে, তুমি এত ভয় পাচ্ছ কেন, এটা তো কোনো সমস্যা না, আমার তো কাজ এগুলা, আমি তো এসব জিনিসই করে কেয়ার করে না। সেই সুগঠন সেই শক্তি মনে করেন ঢুকে গেছে ভেতরে। একটা পর্যায়ে মন্দিরের কাছে যাওয়ার পরে সেও একটা জিনিস টেস্ট করার জন্য একটা পাথর নিয়ে ভেতরে ছুঁড়ে মারে, ঠিক একই রকম আর একটা হুঙ্কার আসে। তখন বুঝে যায় যে ভেতরে কোন একটা ঝামেলা আছে। টর্চ দিয়ে ভালো করে ক্লিয়ার করে দেখে একটাই মাত্র রুম, কিন্তু কেউ নাই। সাথে সাথে তারা ওই জায়গাটা ত্যাগ করে। তার মেয়ে,
তার ওয়াইফ, মেয়েকে কোলে নিয়ে সে অলমোস্ট দৌড়ানোর মতোই অবস্থা। তখন অন্ধকার হয়ে গেছে। দৌড়াতে 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 হাঁপাতে হাঁপাতে একটা চায়ের দোকানের সামনে যে তারা থামে। তো সেই চায়ের দোকানদার আবার তার শ্যালককে চিনত, যে তোমরা এখানে কি করো এখন? 1990 সাল, রাসেল ভাই, অনেক আগের কথা। তোমরা এখানে কি করো? বলে যে আমরা তো এইখানে গেছিলাম, খুব অদ্ভুত দুইটা শব্দ পাওয়ার পর দৌড়ায় চলে আসছি। আর শব্দ দৌড়ায় চলে আসার সময় তখন তারা পেছন দিক দিয়ে এমন মনে হচ্ছিল যে খুব বড় বড় স্টেপের মানুষজন পায়ের নিচে পাতাগুলা পড়ছে আর শব্দ হচ্ছে মচমচ, শব্দগুলা বেশ জোরালো। আচ্ছা। তো তারা ওই মুহূর্তে তার এই চায়ের দোকানদারটা তার হেল্প নেয়। তিনি যখন দোকান বন্ধ করছিলেন, তোমাদের বাড়ি আগায় দিয়ে আসি। তো বাড়ি আগায় দিয়ে আসে এবং বাড়িতে সবাই চুপচাপ ছিল, কেউ কাউকে কোনো কিছু জানায়নি এবং তার কড়া নির্দেশ ছিল যে কেউ কাউকে কোনো কথা বলবে না। আজকের ব্যাপারে কেউ কোনো কিছু কাউকে বলবে না, স্বীকার করবে না, মুরব্বীদেরকে তো নাই। যেহেতু তার শ্বশুর বাড়ি জানলে জিনিসটা খারাপ দেখা যায়। সেদিন রাতের বেলা রাসেল ভাই, সেদিন রাতের বেলা 2টার দিকে তার ঘুম ভাঙে। এক পর্যায়ে পাশে হাত রাখার পরে দেখে যে তার ওয়াইফ আছে, কিন্তু সাথে তার মেয়েটা নাই ওই জায়গায় ওই মুহূর্তে। তো ওরা বাড়ি খুঁজে, জোরে জোরে চিৎকার করতে করতে তার বাড়ির চারিপাশ খোঁজে। খুঁজতে খুঁজতে সে চিন্তা করে যে এটার কোনো ঝামেলা হতে পারে। তার মেয়ে একটা পাথর ছুঁড়ে মেরেছিল, এটা তখন ওই এলাকার লোকজনদেরকে জানায় যে পাথরটা ছুঁড়ে মেরেছিল, হয়তো কোনো ঝামেলা হতে পারে, তোমরা ওই জায়গাটায় চেক করো। আশেপাশে খুঁজে পাচ্ছে না। ইভেন ওই মুহূর্তে জমিদার বাড়ির লোকজনেরও, মানে ওইখানে যারা গার্ড হিসেবে থাকতো তারাও জেনে গেছে যে একটা ঝামেলা হয়েছে। ভিতরে তো তখন কেউ নাই, অলরেডি এভরিথিং ইজ ক্লোজড, বন্ধ সবকিছু। রাত তখন 2টার উপরে। লাঠি সোটা নিয়ে তারা ওই মন্দিরটার সামনে যায়। মন্দিরের সামনে যাওয়ার পরে শুরুতেই তারা ধাক্কা খেয়ে যায় রাসেল ভাই। একদম গাছের নিচে তার মেয়ের দেহটা পড়া, কিন্তু মাথা সাথে নাই। মাথাটা যেই জায়গায় বলি দেওয়া হতো ঠিক সেই জায়গায় পড়ে আছে। যে জায়গায় বলি দেওয়া হতো, জি, ওই জায়গায় পড়ে আছে। এই হৃদয় বিদারক মানে ঘটনা যখন আমি ডেনিভের কাছ থেকে পাই, তিনি বলছে যে এই ঘটনাটা যার কাছ থেকে শুনি সে কান্না করছিল ওই মুহূর্তে বলার সময়। এতদিন আগের ঘটনা, সিগারেট ধরাতে ধরাতে বলছে, মানে তার বুকের মধ্যে কতটা কষ্ট না থাকলে তিনি ঘটনা শেয়ার করছে। যাই হোক রাসেল ভাই, এইটাই ঘটনা। এরপরে তারা ওখানে কি ঘটেছে কি হয়েছে সেটা আর আমরা জানি না, কিন্তু ওইখানের ওই জায়গাটা এখনো ভয়ঙ্কর। ওকে, থ্যাংক ইউ সো মাচ ডক্টর আলিফ, আপনার প্রথম ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। হ্যালো রাসেল ভাই, আশা করছি আপনি ভালোই আছেন। আমি সোহাগ চক্রবর্তী যশোর থেকে বলছি। আজকে আমি ইন্ডিয়াতে ঘটে যাওয়া হাসপাতালের একটি ঘটনা আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। অনেকেই হাসপাতাল মর্গকেন্দ্রিক ঘটনা অনেক পছন্দ করে, এই জন্য ভাবলাম আমার জানা এই ঘটনাটি আপনাদের সবার সাথে শেয়ার করি। ঘটনাটি ঘটেছিল 2015 সালের। আমার এক পরিচিত লোক তার ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য ইন্ডিয়াতে গিয়েছিল। বলে রাখা ভালো, ওনার স্ত্রী কিছুদিন আগে মারা গিয়েছিল এবং ওই ব্যক্তিও গুরুতর অসুস্থ ছিলেন। তার ছেলের বয়স 15-16 বছর। তো তিনিও খুব গুরুতর অসুস্থ হওয়ায় তারা ভ্যালুরে ট্রিটমেন্টের জন্য গিয়েছিলেন। আমার অনেক পরিচিত জন ইন্ডিয়াতে থাকার সুবাদে উনি আমার সাথে যোগাযোগ করে অনেকের পরিচিতি নিয়েই ওখানে গিয়েছিলেন। তো দুঃখের ব্যাপার হচ্ছে উনি ইন্ডিয়াতে একটা স্বনামধন্য হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন। ওনার কিডনি রোগ ছিল। উনি 25 দিন ওই হাসপাতালে ভর্তি থাকাকালীন সময়েই 25 দিনের দিনই তিনি মৃত্যুবরণ করেন। যেহেতু ওনার স্ত্রী ছিল না আর সাথে ওনার ছেলে ছিল, ওনার আসলে বাংলাদেশে তেমন কোনো রিলেটিভ ছিল না যে ওখানে যোগাযোগ করবে বা পুরো প্রক্রিয়াটি ম্যানেজ করবে এরকম। তো যখন তার ছেলেটির বাবা মারা যায়, ছেলেটি অনেকটা অসহায় অবস্থার মধ্যে পড়ে যায়। যদিও এর আগে সে বাবার সাথে 4 থেকে 5 বার ইন্ডিয়াতে ভ্রমণ করেছেন, কিন্তু ভ্যালোরে এবারই তারা প্রথম। সো ওখানকার রাস্তাঘাট
কথাবার্তা, মানুষের সাথে, এই জিনিসগুলো তার তেমন পরিচিতি ছিল না। তো বাবার চিকিৎসার জন্য অনেক জিনিস তাকে কিনতে গেলেও অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল, কারণ সে ওখানকার ভাষা ঠিকভাবে জানে না। এমন অবস্থায় তার বাবা যখন মারা যায়, সে চরম হতাশার মধ্যে পড়ে এবং বুঝতে পারে না সে কি করবে। একে তো সে একটা বড় শোক, একটা ধাক্কার মধ্যে পড়েছে, তার বয়স অনেক কম, তারপরেও সে সম্পূর্ণ অপরিচিত একটি জায়গা। বুঝে দেখুন রাসেল ভাই, এমন পরিস্থিতিতে যদি মানুষ পড়ে, তখন তার আসলে মাথা কোন দিকে কাজ করবে আর করবে না, এটি কিন্তু আসলে ভাবা সত্যিই কঠিন। তো প্রথম দিন যেদিন তার বাবা মারা যায়, বলে রাখা ভালো, তার বাবা মারা যায় রাত 11:50-55 দিকে। তো হাসপাতাল কর্তৃপক্ষ কিছু ফর্মালিটি থাকে, সেই ফর্মালিটি গুলো ফিল আপ করে তার বাবার লাশ ওখান থেকে নিয়ে যাওয়ার জন্য বলে। কিন্তু ছেলেটি আসলে বাংলাদেশ থেকে যাওয়ায় আর তার বয়স কম হয়, সে অনেক কাকুতি মিনতি করে তার বাবাকে সকাল পর্যন্ত হাসপাতালে রাখার জন্য। কিন্তু আসলে হাসপাতালের একটা নিয়ম থাকে রাসেল ভাই, যে মৃত মানুষকে তারা সাধারণ কেবিনে রাখে না। তো ওই ব্যক্তিকে লাশ ঘরের সামনে একটা ছোট ঘর মতো আছে, আমি বিবরণে যতটুকু জেনেছি। ঘরটি বেশ ছোট, সেখানে মোট 6টা লাশ রাখা ছিল। অনেক সময় দ্রুত ডেলিভারির জন্য ওই লাশগুলোকে ওই ঘরে রাখা হয়, যারা দেখা গেল 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টার ভিতরে নিয়ে যাবে লাশগুলো, সেরকম লোকেদের ক্ষেত্রে ওই লাশগুলো ওখানে রাখা হয়। তো সেরকম একটা জায়গায় রাখা হয়েছিল। এবং সেখান থেকে একটু বিবরণে আমি বলি আসল ভাই, সে যে আমাকে যেভাবে বলেছে, সেই ঘরটা থেকে আপনাকে বাইরে বের হতে গেলে মিনিমাম আপনাকে 100 পা সামনে যাওয়া লাগবে। সেখানে একটি ক্রপসিকাল গেট আছে, এবং সেখানে ক্রপসিকাল গেট গুলো আমরা যেমন হয় যে বাইরে থেকে ভিতর দেখা যায়, ফাঁকা 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 হয়, এরকম টাইপের ক্রপসিকাল গেট না। গেটটার মধ্যে টিনের দিয়ে ওই ফাঁকা জায়গাগুলো বন্ধ করে রাখা, যাতে বাইরে থেকে ভিতরে না দেখা যায়, এইভাবে করা আর কি। তো ওই ছেলেটি তার বাবাকে, সে কোথায় থাকবে এটা বুঝতে পারে না প্রথম। তো সে অনেক বেশি কান্নাকাটি করায় বা বাবাকে জড়িয়ে ধরে থাকায়, যখন ওয়ার্ড বয়রা ওই লাশটি ওখানে এনে রাখে, সে কোনোভাবেই ওখান থেকে যেতে চায় না। তখন ওখানকার ওয়ার্ড বয়রা তাকে অনেক নেওয়ার চেষ্টা করলেও পারে না। সে বলে, যাই হোক না কেন, আমি আমার বাবার সাথেই থাকবো। আসলে তো রাসেল ভাই, যতই মারা যাক, সে তার বাবাই। সে তখন ওই বাবার সাথে থাকার কথা জানায়। ওয়ার্ড বয়রা তাকে নিতে পারে না। তারা অনেক সময় ওয়ার্ড বয়রা বলে যে, তুমি তো ছোট মানুষ, এখানে ভয় পেতে পারো বা অন্য কোনো সমস্যা হতে পারে, যেহেতু ক্রপসিকাল গেটটা বাইরে থেকে লাগানো থাকে, সো তুমি এখানে থাকতে পারবে না, তুমি গেটের বাইরে এসে থাকো। কিন্তু সে কোনোভাবে রাজি হয় না। যা তার কাকুতি মিনতি শুনে এক পর্যায়ে গেটে ওখানে যে লোক থাকে, উনি বলল, আচ্ছা ঠিক আছে, তুমি এখানে থাকো, তাহলে আমাদের গেটটা লক করা থাকবে না, গেটটা খোলা থাকবে। তোমার যদি কোনো প্রবলেম হয়, তুমি যাতে দৌড় দিয়ে গেট থেকে বাইরে চলে আসতে পারো বা আমাদের ডাকতে পারো, যদি ভয় পাও আর কি। তো সেইভাবে কাজ হলো। রুমটার মধ্যে রাসেল ভাই একটা নেভি ব্লু কালারের একটা ডিম ভাল্ব দেওয়া, ডিম লাইট আমরা যেটা বলি রুমের মধ্যে লাগাই কম আলোতে, ওরকম একটি লাইট লাগানো। তো সে তার সারা রাতই কান্নাকাটি করেছে। রাত 2টা 3টা এমন সময়ে সে এক পর্যায়ে আর নিচে বসে থাকতে না পেরে, সে হলো বাবার যে বেডটা, যেটা স্ট্রেচার নিয়ে আসা হয়েছে, ওই স্ট্রেচারের পরে উঠেই বাবাকে জড়িয়ে ধরে ঘুমায় পড়ে। এক পর্যায়ে সে কিছু শব্দ শুনতে পায়। শব্দটি এমন হচ্ছে, ইঁদুর সাধারণত রুমের মধ্যে ঢুকলে যেমন হয়, ক্যাচকুচ 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 করতে থাকে, একটা শব্দ করে ইঁদুরে, ওরকম শব্দ হচ্ছে। তো এখানে ইঁদুর ঢুকতেই পারে, আসলে রুমগুলো তো অত বেশি ভালো না, রুম ইঁদুর ঢুকতেই পারে। তো সে এটাকে তেমন একটা গুরুত্ব দেয় না, এবং এক পর্যায়ে তার মনে হতে থাকে তার বাবা যেন বেঁচে আছে। কারণ সে যখন ওয়ার্ড বয়ের সাথে স্ট্রেচারে করে লাশটি নিয়ে আসছিল, তখন বাবার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল, এবং
অনেক সাদা হয়ে গিয়েছিল, তার বাবা অনেক ফর্সা লোক, একদম সাদা হয়ে গিয়েছিল। কিন্তু সে যখন বাবাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, তখন তার মনে হচ্ছে তার বাবা বেঁচে আছে, জীবন্ত তিনি, কারণ তার শরীরে সে টেম্পারেচার ফিল করতে পারছিল। সে একটা মনের মধ্যে কেন জানি তার একটা সাহস তৈরি হয়ে গেল, সে বাবাকে খুব জড়িয়ে ধরেই ওখানে শুয়েছিল। এবার কিছু সময় পর থেকে আরো কিছু অদ্ভুত ঘটনা ঘটা শুরু হলো। সে হঠাৎ ওই শব্দগুলো বেশি বেড়ে যাওয়ার কারণে সে একটু মুখ উঁচু করে দেখে কিছু লোক ওই রুমের মধ্যে ঢুকেছে। লোকগুলো একেবারে স্পষ্ট না, তারা কিছু কালো কাপড় পরা, কালো জ্যাকেট টাইপের পরা, এরকম কিছু লোক। এবং লোকগুলো হেঁটে হেঁটে কিছু লাশের পাশে যাচ্ছে, লাশের কিছু অংশ উঁচু করছে এবং তারা কিছু কাঁটা জিনিস এনেছে সাথে করে, সেইগুলো দিয়ে লাশের কিছু অংশ কোপ দিয়ে দিয়ে কাটছে। কেটে কেটে তারা একটা প্যাকেট মতো আনছে, ওই প্যাকেটের মধ্যে ভরছে। এই জিনিসগুলো দেখে উনি কিন্তু সে কিন্তু খুবই ভয় পেতে শুরু করে, কারণ সে তো এমন জিনিস কখনো দেখেনি। তারপরেও সে মনে করছে হয়তো এটা হাসপাতালের কোনো লোক হতে পারে, কারণ লাশ কেটে নিয়ে যাচ্ছে, এটা বাইরের লোক হবে, এটা তো আসলে সে বুঝতে পারে না। কিন্তু এই ব্যাপারগুলো সে দেখছে, আবার মুখ লুকিয়ে পড়ছে যাতে তার এই জিনিসগুলো না দেখতে হয়। কিন্তু তার কাছাকাছি যখন ওই লোকগুলো চলে আসছে, তখন পাশের একটা লাশকে যখন ওইভাবে হাত কাটছে, পা কাটছে বা শরীরের অন্য অংশ কেটে নিচ্ছে, তখন হঠাৎ সে দেখে পাশের সে একজন মহিলা। সে বলছে, আরে এই লোকের চোখ দুটো কত সুন্দর, বলেই সে দেখে আঙুল দিয়ে তার চোখটা টান দিয়ে তুলে ফেললো। এবং চোখটা যখন আঙুল দিয়ে টান দিয়ে তুলে ফেললো রাসেল ভাই, সে তো বয়স অনেক কম, সে দেখছে যে চোখের নিচে অনেকটা লম্বা ফিতার মতো অনেক কিছু একটা মাথার মধ্যে থেকে বের হয়ে আসলো। এবং ওই মহিলা কিছু না বলে বলছে এটা অনেক সুস্বাদু হবে, বলে মুখে ঢোকা দিল। এখন সে এই ব্যাপার দেখে এতটাই ভয় পেয়েছে যে আসলে কি বলবে কি বলবে না। আরো রাসেল ভাই আরো অবাক করার ব্যাপার হচ্ছে, সে ওখানে কারোর সাথে ঠিকভাবে কমিউনিকেট করতে পারছে না কথা বা ভাষার কারণে। কিন্তু ওখানে যে লোকগুলো আছে সবাই তারা বাংলা ভাষাতে কথা বলছে। সে এটা দেখে খুবই ভয় পেয়েছে, কারণ এখানে তো হাসপাতালের লোক যদি হয় তাহলে তারা তো ওই ভাষায় কথা বলবে, তামিল ভাষা, হিন্দি ভাষা কিংবা ইংরেজি ভাষাতে। কিন্তু তারা কথা বলছে বাংলা ভাষাতে। এবং চোখ উঠায় সে গালের মধ্যে ঢুকায় সেটা খেয়ে খাচ্ছে, খুব বলছে হ্যাঁ খুব ভালো খেতে, এটা ভালো, ওইটা ভালো, এইভাবে নিচ্ছে। অনেকটা খাচ্ছে তারা, অনেকটা তারা প্যাকেটে ঢুকাচ্ছে। এখন এই পর্যায়ে একটা টুইস্ট আছে রাসেল ভাই। ওই যে আমি প্রথমে বলছিলাম, ছেলেটা প্রথম যখন বাবার বুকের পরে উঠে চিন্তা করলো যে বাবা জীবন্ত, একটা সাহস ফিল হলো। এই ব্যাপারটা আরো পরে ইন্টারেস্টিং হয়ে যায়। সে যখন ভয় পেতে থাকে এবং বাবাকে জোরে চেপে ধরে, তখন তার বাবার একটা হাত তার গায়ের উপর দিয়ে এসে পড়ে। একদম আমরা এক হাত দিয়ে যদি কাউকে জড়িয়ে ধরি, ঠিক যেভাবে জড়িয়ে ধরা হয় সেইভাবে জড়িয়ে ধরে। এখন এইটাই কিন্তু আমরা স্বাভাবিকভাবে ভয় পাবো, কিন্তু ওই ছেলেটি এতই ভয় পেয়েছিল যে যখন তার বাবার একটা হাত জড়িয়ে ধরার মতো তাকে জড়িয়ে ধরে খুব শক্তভাবে, তখন সে খুব বেশি সাহস পেতে থাকে। সে তখন আর এটা ভয় পায় না। এইভাবে সে কত বেলা ভয়তে ছিল বা সেন্সলেস হয়ে গিয়েছিল এটা সে জানে না। ভোরবেলায় যখন দেখে বাইরে থেকে কিছু আলো আসছে ওই রুমের মধ্যে, তখন দেখে ওই রুমের মধ্যে আসলে কেউ নাই। আর তার বাবার হাত কিন্তু ওইভাবে আর ধরে নেই, হাত কিন্তু আবার সোজা হয়ে গেছে। সে আসলে যতটা ভয় পেয়েছিল ওই সময়, কিন্তু পরবর্তীতে সে অনেকটাই বেশি অবাক হয় যেটা কি হলো আমার সাথে। তখন সকাল হলে সে বাইরে গিয়ে ওয়ার্ড বয় যারা ওখানে 2-1 দিন কথা বলে, যাদের সাথে মোটামুটি পরিচিত হয়েছিল, তাদের সাথেই বলে ঘটনাটি এরকম। তখন ওয়ার্ড বয়রা বলে যে আসলে তোমার বয়স কম বলে তোমাকে আমরা ওখানে রাখতে চাচ্ছিলাম না, এই কারণেই। এখানে এরকম প্যারানর্মাল কিছু ঘটনা ঘটে। অনেকেই দেখে যে এখান থেকে লাশ কেউ খেয়ে যাচ্ছে, অনেক সময় বাস্তবিকভাবে ও লাশের কিছু অংশ গায়েব হয়ে যায়।
তারপরে আরো অনেক ঘটনা ঘটে। তুমি বয়স অনেক কম হওয়ার কারণে তোমাকে আমরা ওখানে রাখতে চাচ্ছিলাম না। সো এটা ছিল ঘটনা। পরবর্তীতে ওই ছেলে আমার সাথে ফোনে কথা বললে আমি ওখান থেকে কিভাবে আসবে সেটা নিয়ে আমি তাকে সব পরামর্শ দিই। সে লাশ নিয়ে আর দেশে ফিরতে পারে না, ওখানেই তার বাবার লাশের সৎকার করে সে বাংলাদেশে চলে আসে এবং বাংলাদেশে আসার পরে সম্পূর্ণ ঘটনাটি আমার সাথে শেয়ার করে। আমি আজকে সেই ঘটনাটি আপনার সাথে শেয়ার করলাম রাসেল ভাই। যদি আপনার ঘটনাটি পছন্দ হয় তো শ্রোতাদের উদ্দেশ্যে আপনি প্রচার করবেন, আর ভালো থাকবেন। ধন্যবাদ। চলে যাব ডক্টর আলিফের কাছে, অ্যান্ড ডক্টর আলিফের সেকেন্ড যে ঘটনাটি, সেই ঘটনাটি আমরা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটিও আপনাদের অনেক আনন্দ দেবে। থ্যাংক ইউ রাসেল ভাই। সেকেন্ড যে ঘটনাটা সেটা বাংলাদেশ থেকে অনেক দূরে, জি, আমেরিকার ঘটনা আর কি। তো যার ঘটনা বলবো তিনি আমার থেকে বয়সে অনেক বড়। তো আমি জাফর আঙ্কেলই বলছি। ঘটনাটা তার ছেলের কাছ থেকে রিসেন্টলি পাওয়া। তার ছেলের সাথে দেখা করতে আমি যে কোথায় গিয়েছিলাম রাসেল ভাই, আই হ্যাভ নো ফ্রিকিং আইডিয়া। ঢাকাতেই দেখা করতে গিয়েছিলাম, আমি জানি না কোন জায়গায়। আচ্ছা, তো উত্তরা আশকোনা থেকে বহু ভেতরে, আমি জানি না এটা কোন জায়গাটা। যাই হোক, আমি সামহাও তার সাথে দেখা করি এবং তার কাছ থেকে ঘটনাটা কালেক্ট করি। ওই মুহূর্তে তিনি ওই জায়গায় ছিলেন। তো খুব রিসেন্টলি সে গতকালকেই মনে হয় উনি চলে গেছেন বাংলাদেশের বাইরে। তো তার ফুল ফ্যামিলি নিয়ে তখন তিনি শিফট করেছে, এটা হচ্ছে 1982 সালে। এবং জাফর আঙ্কেল ছিলেন খুবই মেধাবী। তো মানে আমেরিকাতে আপনার স্কলারশিপ নিয়ে পরে ওই জায়গায় চলে যান, পরে এখানে সিটিজেনশিপ পেয়ে যান আর কি। তো এক পর্যায়ের ঘটনা বলছি, তো ওখানে প্রায় 5-6 বছর থাকার পর 1988 সালের বন্যার সময় তিনি বাংলাদেশে আসেন একটা রিকোয়েস্টে। তার মা তাকে দেখতে যাচ্ছিলেন, তার মার স্টমাক ক্যান্সার ধরা পড়ে। তো দেখতে চাওয়ার কারণে তিনি বাংলাদেশে আসেন। বাংলাদেশে আসার ঠিক 3 দিনের মাথায় তার মা মারা যায় হাসপাতালে, আলরাজি হাসপাতাল, ফার্মগেট। সেখানে তার মা মারা যায়। মারা যাওয়ার পরে তো তার মার কথাই বলছি, তার বাবার কোনো কথা বলছি না। তার কারণ কিছু জিনিস সেখানে আমাকে মেনশন করা দরকার। তার বাবার একটু সমস্যা ছিল, যার কারণে তার বাবাকে সবসময় ঘর বন্দি করে রাখা হতো। তো এখন সেসব কথা বলছি। ঘর বন্দি করে রাখার কারণ হচ্ছে তার বাবার সাইকিক একটা কন্ডিশন ছিল, যে তিনি নিজের শরীরের মাংস নিজেই কামড়াতেন, নিজের মাংস নিজেই ছিঁড়ে ফেলতেন। তো এইটা তার ওই মুহূর্ত থেকে প্রায় 3-4 বছর ধরে ঘটনা ঘটছিল হঠাৎ করে। এবং একদিন তাদের বাসায় তাদের গ্রামের এক আত্মীয় আসে, সেই আত্মীয়র হাতের মধ্যে তিনি কামড় দিয়ে বসে ফেলেন। তো যাই হোক, এইসব ঘটনাতে ওই মুহূর্তে পাগলাগারোতে দেওয়া বা ট্রিটমেন্টের জন্য নেওয়াটাও এক প্রকার মানে সমাজের মধ্যে মুখ দেখানোর মতো অবস্থা ছিল না। তো যাই হোক, বাবাকে তারা এক কথায় ঘরের মধ্যেই বন্দি করে রাখা হতো আর কি। তো তার মা যেদিন মারা যায় সেদিনও জানালা দিয়ে মুখ বের করে তিনি বলছিলেন যে আমাকে একটু বেরোতে দে, তোর মার হাতের থেকে একটু মাংস কামড়ে খাবো। তো এগুলি শুনতে কিরকম লাগে না? এসব কাণ্ড কারখানার জন্যই তাকে সবসময় ঘরবন্দি করে রাখা হতো। একদিন একটা বিড়াল তাদের বাসায় আসে, ওই বিড়ালটা ধরে তিনি বিড়ালের পা ছিঁড়ে ফেলে কামড়ে। তারপর থেকে মোটামুটি বোঝা হয়ে যায় যে এই বাসায়তে তাকে যেভাবেই রাখা হোক, তাকে মানে আলাদা করে খোলা রাখা যাবে না। তো খাওয়া দাওয়া সবই জানালা দিয়ে দেওয়া হতো এবং তিনি ব্যবস্থা করে রেখেছিলেন যে ওই বাসায় একটা ছেলে দিয়ে তার বাবা যেন দেখভাল করতে পারে। ওই ছেলেটাকে কিন্তু তার বাবা কখনো কিছু করেন নাই, ইভেন তাকেও তখনও তার বাবা কিছু করেন নাই। তো মা মারা যাওয়ার পর, মাকে কবরস্থ করার পরে তিনি আমেরিকায় ফেরত যান, রেগুলার খোঁজ খবর নিতেন। এক পর্যায়ে চিন্তা করলেন যে এইখানকার ট্রিটমেন্ট তো খুব ভালো, বাবাকে কি এখানে নিয়ে এসে চিকিৎসা করা যায় কিনা। তখন তার ছেলেমেয়েরা সবাই স্কুলে পড়ে, বড় ছেলে এবং তার 2 মেয়ে, 1 ছেলে 2 মেয়ে আর কি, সবাই স্কুলে যায় এবং তার ওয়াইফও চাকরি করে। ওয়াইফের সম্মতিক্রমে তার বাবাকে আমেরিকায় নিয়ে যাওয়া হয়। সেটা হচ্ছে 1989 সাল। আমেরিকায় নিয়ে যাওয়ার পরে তার কন্ডিশনটা দেখার পরে তার ডাক্তাররা তাকে রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠিয়ে দেয়। সেখানে প্রায় 6 মাস থাকার পর অনেকটাই সুস্থ হয়ে বাড়ি ফেরে তার বাবা। তো বাংলাদেশে তো যেহেতু তার মা নাই, আর তিনি একমাত্র ছেলে, আর সবাই বোনদের কাছে বাবাকে রাখবে না, এই চিন্তা করে রাসেল ভাই আমি যা মানে কথা বলছি, এই কন্ডিশনগুলোতে অনেক সময় দেখা যায় যে পরিবারে বাবারা অনেক সময় টর্চার হয় ছেলে মেয়ে দ্বারা।
তিনি কখনোই তার বাবাকে কিছু বলেন নাই, যাই ঘটাচ্ছে যেভাবে করছে। হ্যাঁ, ঘর আলাদা করে রাখছে, এটা সেফটি পারপাসে, কিন্তু কখনোই কিছু বলে নাই, কাউকে কিছু বলতেও দেয়নি। তো এক পর্যায়ে সুস্থ বাবাকে যখন বাসায় নিয়ে আসে তখন তা আনন্দের আর কমতি নাই। ওই বাসাতে থাকা অবস্থায় প্রথম 1 মাস কিছু ঘটে নাই। পরবর্তী সময় একদিন, সেদিন আপনার বরফ পড়ছিল, তো একটা সময় ঘোষণা আসে যে বরফ খুব বেশি বেড়ে যাবে। তার ওয়াইফ তখন ডাউনটাউনে গিয়ে আপনার শপিং এর মানে বাজার করতে গিয়েছে আর কি তার বাসার থেকে। তো ওই মুহূর্তে দাদা ছিল, মানে জাফরুল্লাহ সাহেবের বাবা ছিলেন, আর জাফরুল্লাহ সাহেবের ছোট মেয়েটা বাসায় ছিল। বাসায় আসার পরে ওই জাফরুল্লাহ সাহেবের ওয়াইফ বাসায় যখন ঘরে ঢোকে, আঙ্কেলের ওয়াইফ, তখন দেখা যায় তার ছোট মেয়ের হাত থেকে ফিনকি দিয়ে রক্ত পড়ছে। আর মেয়েটা দৌড়ে এসে বলে যে আমাকে দাদা এখান থেকে কামড় দিয়ে মাংস উঠে ফেলেছে। সরি রাসেল ভাই। তো ওই পর্যায়ে তখন হাসপাতাল নিয়ে মেয়েকে চিকিৎসা করানোর পরে বাবাকে আবারও রিহ্যাবে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু রাসেল ভাই কন্টিনিউয়াসলি এরকম রিহ্যাবে রাখাও তখন ওই সময় মানে খরচ অনেক বেশি ছিল। তো পরবর্তী সময়ে তার বাবাকে যখন আবার সুস্থ করে নিয়ে আসা হয়, সেদিনটা ঈদের দিন ছিল। মানে ফ্যামিলিতে যখন বাবা মার খুব দরকার হয়, ঈদের দিন সবচেয়ে বেশি। ঈদের দিন সবাই ফ্যামিলির তার বাবা মাকে মিস করে। তো বাবাকে নিয়ে ঈদের 2-3 দিন আগে নিয়ে আসা হয় এবং ঈদের দিন এই অকারেন্সটা তার বাবা ঘটিয়ে ফেলে। ঈদের দিন সকালবেলা সবাই একসাথে খাচ্ছিল, এমন সময় তার বাবা প্লেটের টেবিলের উপর একটা ছুরি ছিল রাসেল ভাই, সাথে সাথে তার ছেলের পেটের ভিতরে ঢুকিয়ে দেয়। মানে একদম অকারণে, হঠাৎ করে ও মাই গড। পেটের ভিতরে ঢুকিয়ে দেওয়ার সাথে সাথেই সে ওই রক্ত দেখছে আর হাততালি দিচ্ছে। সাইকিক কন্ডিশনটা হঠাৎ করে আবার তখন ধরা পড়ে গেল আর কি। হাসপাতালে নিবে কি, পুলিশকে কেস করবে কি, তাকে হাসপাতালে নিয়ে ট্রিটমেন্ট করিয়ে সপ্তাহখানেকের মধ্যে তার বাবাকে একটা জায়গায় বেঁধে, হাত পা বেঁধে রাখা হয়েছিল অলমোস্ট। পরবর্তী সময় কেস করবে, হাত পা বেঁধে রাখা অবস্থা দেখা যায় তার বাবা অলমোস্ট বেডে পড়ে গেছে, আর মুভ করতে পারছে না। ডক্টর এসে দেখলো এবং তার ওয়াইফকে অনেক রিকোয়েস্ট করলো, এবং রিকোয়েস্ট করার পর বললো যে আমি আমার বাবাকে বাংলাদেশে পাঠিয়ে দিব, তুমি আলাদা করে পুলিশের কোনো কেস করো না, এটা সিম্পল একটা অ্যাক্সিডেন্ট হিসাবে বলো। তার ওয়াইফকে সে কোনোভাবে কাকুতি মিনতি করে রিকোয়েস্টটা করে রাখে আর কি। তার বাবাকে তখন ওই মুহূর্তে পুলিশে দেয় না, নিছক একটা অ্যাক্সিডেন্ট বলে হসপিটালে চালিয়ে দেয়। বাসায় যখন ট্রিটমেন্ট করে বাসায় আসে, তখন তার বাবা বিছানায় পড়া, মুভমেন্ট নাই, বলতে গেলে জিরো। হয়তো কোনো কিছু একটা হিট করেছে তার মাথার মধ্যে, সে তার ছেলের পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছে, কোনো ধরনের মুভমেন্ট নাই। ডাক্তার বলেছে যে লিভারটা চলে গেছে, অলমোস্ট সব পচে গেছে লিভারটা, অবস্থা খুবই খারাপ, এই লোক খুব বেশি দিন বাঁচবে বলে মনে হচ্ছে না। তখন সে প্রচন্ড কষ্ট পাচ্ছে, বিছানার মধ্যেই খুবই কষ্ট পাচ্ছে। পরের দিন তার বাবাটা মারা যায়, ঠিক পরের দিনই মারা যায়। মারা যাওয়ার পরে বাবার ডেড বডি সহ ছেলেটা, মানে জাফর আঙ্কেল যার ঘটনা বলছি, তিনি তার বাবার দেহাবশেষ মানে দেহটা বাংলাদেশে পাঠিয়ে দেয়, লাশ পাঠিয়ে দেয়, এবং সে সাথে আসে না। তো ফ্যামিলির লোকজনরা সবাই খুব কটাক্ষ করতে থাকে যে নিজের বাবা একটা মাত্র ছেলে লাশটা পাঠাই দিল কিভাবে, ওখানে তো টাকা পয়সার কমতি নাই, তাহলে কেন সে বাংলাদেশে আসলো না, বাংলাদেশে এসে লাশটা দাফন করত। তো যাই হোক, একজনের আন্ডারে পাঠিয়ে দেওয়া হয়, একজন পরিচিত এক আঙ্কেলের দ্বারা পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। তো তার ছেলেমেয়েরা খুব আতঙ্কে থাকতো, কারণ বাবা মৃত্যুর পরে জাফর আঙ্কেলের কন্ডিশন নিয়ে ঘটনা শুরু। রাসেল ভাই, তিনি কারোর সাথে কোনো কথা বলতেন না, চোখ বন্ধ করে বাসায় থাকতেন। ফ্রাস্ট্রেশনের লেভেল যদি চরমে থাকে, সেই পর্যায়ে পৌঁছে যান। তো বাবার এইসব কন্ডিশন, মানে তিনি জব ছেড়ে দেন, একটা রেস্টুরেন্টে মাঝে মধ্যে যে কফি খেত সেখানে যাওয়া বন্ধ করে দেন, সকালবেলা উঠতে হাঁটতে যেত সেখানে যাওয়া বন্ধ করে দেন, ওয়েট বাড়ছে। এমন সময় সবাই চিন্তা করে যে বাসায় তো উনি একা থাকে, আর সবাই তো মানে একজন অকেজো হয়ে গেলে সবাই অকেজো হয়ে গেলে হবে না, কারণ তার 3টা ছেলে স্কুলে পড়ে, এই মুহূর্তে তার ছেলে মেয়ে স্কুলে পড়ে, তো ওয়াইফের চাকরি করতে হয়। মশাই বাসায় একজনকে রাখার জন্য টেক্সাস থেকে এক আত্মীয়কে নিয়ে আসা হয়, সেটাই জাফর আঙ্কেলের ভাতিজা, যার কাছ থেকে রাসেল ভাই আমি ঘটনা নিয়েছি। তো সেই ভাইয়াকে তারা বাসায় নিয়ে আসে এবং দেখভালের জন্য। তো কন্ডিশনগুলো এরকম দাঁড়ায় যে সে প্রায় সময় তার কথাবার্তা হচ্ছে ফ্যামিলি মিটিংয়ে, হঠাৎ করে বলে উঠলো যে ওই দেখো আব্বা বসে আছে। উনি সবসময় বলতে থাকতেন যে আমি আব্বার প্রেজেন্সটা পাচ্ছি। টেবিলে খেতে বসলো সবাই, এই যে আমার আব্বা আমার পাশে বসে আছে, এই বাবাকে একটু এটা ঢেলে দাও, অথবা মানে এরকম করতে করতে একটা সময় মূল আকর্ষণে যেটাতে আসে, রাত্রেবেলা একদিন সে স্বপ্নে দেখে তার বাবা
তিনি মানে বাসার সামনে যে লনটা মানে বসে আছে, তার বাবা মাথার পেছনটা বসে বসে মাথাটা মাংস ছিঁড়ে ছিঁড়ে মাথার স্ক্যাপটাতে কামড়াচ্ছে এবং সে খুব ব্যথা পাচ্ছে। আব্বা ছেড়ে দেন না, আব্বা ছেড়ে দেন, আমি ব্যথা পাচ্ছি, আব্বা ছেড়ে দেন। তো স্বপ্নটা ভেঙে যায়। তার ওয়াইফকে সে বলে আমি এরকম স্বপ্ন দিচ্ছি। বলে তুমি অনেক বেশি ভেঙে পড়ছো আব্বা নিয়ে, তুমি এগুলো নিয়ে বেশি চিন্তা করো না। তো এইসব কথাবার্তা সে কারো কথাই তেমন একটা গ্রাহ্য করতো না। তিনি সবসময় এরকম মনমর হয়ে বসে থাকতো, আর কিছু হলে হঠাৎ হঠাৎ করে বলল তুই যাব্বা, ওই যাব্বা। তো এরকম কন্ডিশনে তাকে একজন সাইকিয়াট্রিস্ট দেখানো হয় ওইখানে। সেই সাইকিয়াট্রিস্ট তাকে 6 মাসের একটা কোর্স দেয় এবং সাথে হাই ডোজের ওষুধ দেয়, যাতে সে তিনি রাত্রেবেলা ঘুমাতে পারে। এই ওষুধ খাওয়ার পরও তার রাতে কখনো ঘুম ভাঙতো না, মানে ঘুম আসতো না। তেমন দেখা যেত 2টা-3টার দিকে উঠে যাচ্ছে, উঠে আব্বা আব্বা বলে চিৎকার করছে, আব্বা এটা কই, আব্বা আমি এটা কি করলাম, আব্বা তুমি কোথায়। এবং প্রায় সময় সেই স্বপ্নটা দেখতো তার বাবা তার মাথার পিছনের মাংসগুলো কামড়ায় কামড়ায় খাচ্ছে এবং সে খুব ব্যথা পাচ্ছে। এটা স্বপ্ন, নিছকই স্বপ্ন রাসেল ভাই, এটা কিছু না। তো একদিন হঠাৎ করে ওই বাসায় এই যে ভাইয়াটার কথা বললাম তার পরিচিত একজন লোক আছে। তো মাওলানার বলাটা ঠিক হবে না, তো ওইখানে তার প্যান্ট শার্ট পরতে হতো, দাঁড়িয়ে আছে। সে যথেষ্ট জানা লোক আর কি। সে ওই বাসাটায় ঢোকার সময় বলে যে এই বাসায় তো ঢোকার অবস্থা নাই, এই বাসায় আমি ঢুকতে পারবো না, আমাকে বাইরে বসার ব্যবস্থা করেন, আর এখানে বিপদ আছে আর কি। তো আমাকে একটা আয়না দেন, আমি যখন কথা বলতে থাকবো তখন আমার কথার মাঝখান দিয়ে কেউ ইন্টারাপ্ট করবেন না। সে আয়না তখন দেখছে এবং বলছে যে আপনাদের বাসায় 2টা বদজিন ছিল, একটা বদজিন বাংলাদেশে চলে গেছে, একটা বদজিন স্টিল এক্সিস্ট করছে এখানে। সেই বদজিনটা আপনাদের সবাইকে কোনো সমস্যা নেই, সেই বদজিনটা আপনার হাজবেন্ড জাফর সাহেব তাকে খুব অপছন্দ করেন এবং তাকে তার মৃত্যু কামনার জন্য কামনাও করছেন এবং মারার সুবর্ণ সুযোগ খুঁজছেন। এটা যে কোনো সময় হয়ে যাবে, যে কোনো মুহূর্তে হয়ে যাবে। সে সুযোগটা পেলেই হয়তোবা বড় ধরনের ক্ষতি করে ফেলতে পারে, হয়তো মরে যাবে, নইলে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবে। ওনার জন্য লক্ষ্য রাখবেন এবং আপনাদের কন্ডিশনটা ভালো না, এই কন্ডিশনটাকে উত্তরণ পেতে 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 কখন হবে সেটা আমি বলতে পারছি না। এই বলে সেদিন সে বাসা ত্যাগ করে, কোনো সলিউশনই দেয় না, তার কোনো সলিউশনই কেউ পায় না। আমি রাস্তাতে বেশি লম্বা করছি ঘটনাটা, তারপরে যতটুকু শর্টে বলা যায়। ওই পরবর্তী মুহূর্তের ঠিক 5 থেকে 7 দিন পর সেদিন প্রচন্ড বৃষ্টি, এত বৃষ্টির মধ্যে রাত্রে 2টার দিকে হঠাৎ করে তার ঘুম ভাঙে এবং সে নিচে আসে। নিচে আসার পর সে শুনতে থাকে দরজার বাইরে থেকে কেউ একজন জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে। ওই পাশে আশেপাশে কোনো বাঙালি লোকজন ছিল না যে দরজার পাশে এসে দাঁড়ায় বাংলা কথা বলবে। বলছে যে আমি তোকে খাবো এবং এমন ভাবে খাবো তোর কোনো চিহ্ন থাকবে না। এরা বাসার সবাই শুনছে, তার ছেলে মেয়েরা ছাড়া। তো এরকম শব্দ শোনার পর তিনি খুব ঘাবড়ে যায় এবং জাফর সাহেব নিজেই তার অকপটে সেসব কথা স্বীকার করে, বলে যে আমাকে মাফ করে দেন। সে কাউকে কিন্তু বলছে না, সে হঠাৎ করে সোফার মধ্যে বসে বসে মাথা নিচু করে কান্না করতে করতে বলছে আমাকে মাফ করে দেন, আমি আর পারছি না, আমাকে মাফ করে দেন। সেদিন যদি আব্বাকে আমি বাংলাদেশে পাঠাই দিতাম আমার ওয়াইফের কথা শোনার পরে, তাহলে এই ঝামেলাগুলো এখন হইতো না। কি কারণটা সে বলে নিজে স্বীকার করে যে তার বাবা ঠিক পরের দিন ঠিকই অসুস্থ ছিল, তার সহ্য ছিল না তার বাবার কষ্ট, সে তার বাবার খাওয়ার সাথে বিষ মিশিয়ে দেন এবং মরফিন একসাথে ইনজেক্ট করে মেরে ফেলে। ও এটা মার্ডার ছিল। তার বাবাকে তিনি মেরে ফেলেন। এরপর থেকেই তার বাবা তার কোনো কিছু থেকেই যাচ্ছিল না। ইভেন সে শুয়ে থাকলেও তার বাবা পাশে শুয়ে থাকে, সে বসে থাকলে তার বাবা পাশে বসে থাকে। সে বলে যা তুমি যা বলবা, বাইরে ওই দরজা ধাক্কানোর শব্দ হচ্ছে এবং সে বলছে যে তুমি যা বলবা তাই হবে, আমাকে প্লিজ ছাড়ো, আমাকে মাফ করো, আমি বাঁচতে চাই। পরবর্তী সময় ওই যে লোকটাকে নিয়ে এসেছিল, যে ভাইয়াটার ঘটনা আমি তার কাছ থেকে শুনলাম, তার নামটা আমি বলছি না, সেই ভাইয়াটা যেই টেক্সাসের যে ভাইয়াটা আপনার লোকটা সাথে করে নিয়ে আসছিল, সেই লোকটাকে তারা পরবর্তী সময় তারা একটা ল্যাম্প তাকে কোনোভাবে ব্যবস্থা করে দেওয়া হয়, ল্যাম্পটা রান্না করে বা কিছু একটা করে দেওয়া হয় এবং তার কাছ থেকে ক্ষমা চাইয়ে নেওয়া হয় এবং খুব কষ্টে তার কাছ থেকে মাফ পাওয়া যায়। এবং জানা যায় যে আরেকটা জিন যেটা ছিল সেটা তার বাবার কবরের পাশেই থাকে, সে বাংলাদেশে গিয়ে সেই আরেকজনের কাছে মাফ চাইতে হবে। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশে যান এবং সেই জিনের কাছে, সেই কবরস্থানে যে মাফ চান বাবার কাছে, যে বাবা তুমি আমাকে মাফ করে দাও। এখন রাসেল ভাই মাফের বিষয়টা তো সম্পূর্ণ উপরের হাতে, আমি সেটা জানি না, আমি সেটা বলতে পারছি না। তবে ওই লোকটা বলেছিল যে ওরা দুজন মাফ করুক আর যাই হোক, উনি
পরবর্তী সময়ে তাকে আর ওনারা ডিস্টার্ব করেন নাই ওই ঘটনার পরে। এই ঘটনা টানটানতে স্ট্রেচ করতে করতে 2000 সালে তিনি সবার কাছে ওই ঘটনাগুলো শেয়ার করলো। এটা স্ট্রেচ করতে 2000 পর্যন্ত লেগে যায়। 2011 সালে যখন তিনি মারা যান তখন তিনি বলেন যে মারা যাওয়ার 3 দিন আগে মানে আমেরিকাতেই 3 দিন আগে তিনি তার ছেলে মেয়েদেরকে বলতে থাকে যে তোমরা আমার জন্য দোয়া করো, আমার সময় নাই। এই কয়েকটা ওয়ার্ডস আমি আপনাকে বলছি, আমার সময় নাই, আমি খুব অল্প সময়ের মধ্যে চলে যাব, আমি বড় ধরনের একটা পাপ করে যাচ্ছি পৃথিবী থেকে, তোমরা যদি পারো আমার জন্য একটু বেশি বেশি দোয়া করো। আমি জানি না আমার বাবা আমাকে মাফ করেছে কিনা, এটা আমি সম্পূর্ণ উপরে ছেড়ে দিচ্ছি। এটাই তার লাস্ট ওয়ার্ড ছিল। এরপর তিনি কোমায় চলে যান এবং প্রায় 3 দিন পর তিনি মারা যান। এটা ছিল ঘটনা রাসেল ভাই। আর অনেকগুলা প্লট মিস করে গেছি, আমি বললাম না, ওগুলা মাথায় আসছে না রাসেল ভাই। যদি একটু মনে করে করে বলা যায়, কারণ ঘটনাটা খুবই ইন্টারেস্টিং। মনে করেন ওই যে বলছে যে, যেমন এটা আমি বলতে চাচ্ছিলাম না, একদিন খাওয়ার টেবিলের সামনে হঠাৎ করে বলছে যে দেখো আমার আব্বা কি জানি খাচ্ছে, ময়লা টয়লা, আমার আব্বার একটু ভালো খাওয়া দাও। না, এগুলো সব দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন। ওকে, এই ছিল ঘটনা রাসেল ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অনেক চমৎকার একটা ঘটনা আমরা শুনলাম ডক্টর আরিফের কাছে। হ্যালো লিসনার্স, আমি মোহাম্মদ ইরফান খন্দকার বলছি পাইনিয়ার ডেন্টাল কলেজ থেকে। ফার্স্ট অফ অল আমি এই অপরচুনিটি নিতে চাই কিছু মানুষকে ধন্যবাদ জানানোর জন্য, স্পেশালি সব লিসনার্স যারা এখন শুনছেন, এবং পাইনিয়ার ডেন্টাল কলেজে আমাদের 14th ব্যাচের যারা স্টুডেন্ট আমাদেরকে সাপোর্ট করার জন্য, এবং যারা শুনছেন এখন আমাদের কলেজের সিনিয়র ভাই বোনেরা এবং জুনিয়ররা যারা শুনছেন, থ্যাঙ্কস ফর ইউর সাপোর্ট। এবং অলসো টিচার্স যারা শুনছেন সবাইকে ধন্যবাদ। আমিও বলবো যারা ইন্সপায়ার করেছেন তাদেরকে বলবো বেশি বেশি করে ইন্সপায়ার করুন, যাতে আমরা বেশি বেশি করে গেস্ট পাই এবং আপনাদের ভালো ভালো সব ঘটনা উপহার দিতে পারি। এন্ড থ্যাংক ইউ গাইস। প্রথমে আমরা এখন কাহিনীতে চলে যাই। আচ্ছা, কাহিনীটা হচ্ছে পল্টনের একটা বাসায় আর কি হয়। আমার বাসাটা হচ্ছে আমার ফুপির বাসা। তো কাহিনীটা হচ্ছে আপনার 15-16 বছর আগের কাহিনী হবে। আমি তখন ক্লাস 2 বা 3-তে পড়ি আর কি। তো আগে বাসার একটু ইতিহাস না বললে হয় না। তো বাসাটা হচ্ছে 5তলা বিল্ডিং একটা, এবং খুব পুরানা বিল্ডিং। তো বিল্ডিং এর একটা ট্র্যাজেডি হয় আর কি, মানে বিল্ডিং এর 5তলায় যে ফ্ল্যাট ছিল, আর এটা যেহেতু অনেক পুরানো মানে স্টাইলের বিল্ডিং, সো এক একটা ফ্লোরে অনলি একটা করে ফ্ল্যাট, খুব বড় ফ্ল্যাট আর কি, 3000 স্কোয়ার ফিটের মতো। টপ ফ্লোর যেটা ছিল আর কি, ওখানে মানে একজন খুব চঞ্চল একটা ছেলে ছিল, যে আর কি অ্যাক্সিডেন্টের কারণে ওখানে মারা যায় আর কি। মানে ওই বাসার যে সিলিংটা ছিল নর্মালি অন্যান্য ফ্লোরের থেকে, এটার সিলিং এর হাইটটা অন্যান্য মানে ফ্ল্যাট থেকে একটু কম ছিল। সো বিছনা থেকে একজন লাফ দিয়ে সিলিং ধরতে পারে এরকম একটা হাইট ছিল। তো খেলা করতে করতে একদিন সে লাফ দিয়ে ফ্যান মানে ঘুরছিল সিলিং এ, এবং তার মাথা ওইখানে ফ্যানের মধ্যে লেগে মানে ইনজুর্ড হয় এবং ব্লিডিং এর কারণে মারা যায়। তো এরপর থেকে ভাড়াটিয়ারা চলে যায়, কিন্তু যারাই আসে ভাড়াটিয়ারা কেউ থাকে না আর কি। মানে আসার পর হয়তো কয়েক মাস এরপরে চলে যায়। তো এইভাবে যখন দেখা গেল যে আসলে কেউ আসছে না, ভাড়া হচ্ছে না, কেউ কোনো ভাড়াটিয়া এখানে থাকছে না, তো বাড়িওয়ালা যিনি ছিলেন মানে আমার ফুপি, তো উনি চিন্তা করে যে ঠিক আছে আমরাই থাকি। ওনারা যদিও দোতলায় থাকতো, তো ওনার মেয়ে আমার ফুফাতো বোন আর কি, তো উনি চিন্তা করলো যে আমি উপরে থাকি। ওনার এক ছেলে আছে, আমার মানে রিলেশনে আমার নেফিউ হয়। তো যদিও আমার থেকে বয়সে অনলি 2 মাস ছোট, তো মানে আমার তো ওনারা দুইজন আর কি মানে ইয়েতে টপ ফ্লোরে থাকতো। তো ওখানে আমি, আমার ছোট ভাই এবং আমার যে নেফিউ, ওর নাম রাজিন, আমরা 3 জন ওখানে যে বারান্দাটা ছিল আর কি, বিশাল বড় বারান্দা, ওখানে আমরা মানে ক্যারাতে প্র্যাকটিস করতাম আর কি। আমার বাবা হচ্ছে একজন মার্শাল আর্টস এনথুজিয়াস্ট, সো আমাদেরকে ছোট থেকেই চেয়েছিল আর কি যে মানে সেলফ ডিফেন্সের জন্য, মার্শাল আর্ট শেখানোর জন্য। সো আমাদের একজন সেন্সে ঠিক করা হলো, এবং সে প্রত্যেক সপ্তাহে একবার করে বা তিনবার করে আমাদের এসে ওখানে শেখাতো আর কি, বারান্দাটা আমরা শিখতাম। তো এখন যে কাহিনীটা হলো আর কি, তো ফার্স্ট অফ অল মেইন কাহিনীর আগে বলতে হয় যে আমি ওখানে আমার কিছু ওখানে কিছু মানে অদ্ভুত অনুভূতি হয়েছিল আর কি। এই জিনিসটা আমি আগে বলতে চাই। একদিন এরকম মানে আমরা ওখানে প্র্যাকটিস করতাম বিকালে থেকে সন্ধ্যা হয়তো 7টা বা 8টা পর্যন্ত আর কি, 3 ঘন্টা। তো আমরা
যখনই আমাদের ইয়ে হতো আর কি, পানি পিপাসা লাগতো, আমরা বারান্দা থেকে বের হয়ে ডাইনিং স্পেসে এসে পানি খেয়ে আবার চলে যেতাম। তো বেশ দূর ছিল আর কি বারান্দা, ডাইনিং স্পেস, এবং মাঝখানে একটা বড় হলওয়ে ছিল, এবং এই হলওয়ের ডান দিক এবং বাম দিক এক একটা দরজা ছিল, যে দরজাগুলোতে বিভিন্ন রুমে ঢুকে আর কি। তো এরকম একদিন আমি পানি খেতে আসলাম, পানি খেলাম, খেয়ে যখন আমি ব্যাক করছি তখন সন্ধ্যার পর আর কি, আমাদের প্র্যাকটিস প্রায় শেষের দিকে চলে আসছে। তো আমি ব্যাক করার সময় যে হলওয়েটা, ওই হলওয়েটা খুব একটা উজ্জ্বল মানে ছিল না, মানে ওখানে অনলি একটা লাইটই ছিল, 60 ওয়াটের একটা বাল্ব ছিল। সো আপনারা বুঝতে পারছেন যে ওটার ব্রাইটনেস কত হতে পারে, অনেক লম্বা হল। তো এখন ওইখানে আমি যখন হাঁটা শুরু করলাম, ওই হলওয়ের মাঝপথে বাথরুমের দরজা ছিল আর কি, ওখানে একটা বাথরুম ছিল। তো আমি হাঁটা শুরু করলাম, যখন বাথরুমের দরজাটা পার করলাম, পার করার পর আমি আমার পিছে আমার মতো ফুটস্টেপস আর কি শুনতে পারলাম। মানে ফ্লোরটা যেহেতু ছিল মোজাইকের আর পুরানা ছিল, সো ওখানে মোজাইকের, রাসেল ভাই আপনি মনে হয় বুঝতে পারবেন, মানে মোজাইকের যদি পুরানো ফ্লোর হয়, পাড়া দিলে কিন্তু একটা শব্দ হয়, কিচকিচ করে একটা শব্দ হয়। আচ্ছা। তো আমি তো হাঁটলে অনলি আমার শব্দই শুনবো, আমি তো অন্য কারো শব্দ শুনবো না। কিন্তু আমি ওই সময় আমার পিছে অন্য মানে আরেকজনের শব্দ শুনতে পারছিলাম। তো আসলে আমি ওই সময় ওই জিনিসটা অত ভাবে খেয়াল করেনি। আমরা এখন মূল ঘটনায় চলে যাই তাহলে। মূল ঘটনাটা আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে, এই জিনিসটার পরে মানে আমার একটু ইয়ে হয়েছিল যে এখানে একটু মনে হয় কোনো ঝামেলা থাকতে পারে। আমি আসলে অত ছোট ছিলাম, আমি জিনিসটা করতে পারিনি। তো কিছুদিন পর থেকে আমাদের ওখানে প্র্যাকটিস বন্ধ করে দিল। আমার বাবা বললো যে না, এখানে না, অন্য জায়গায় আমাদের ঠিক করা হলো। তো আমি তখন রাজিনকে জিজ্ঞেস করলাম যে কি এরকম কেন, তখন ও তো প্রথমে বলতে চায় না আমাকে, পরে বললো একদিন যে নর্মালি সন্ধ্যার পরে উপরে ওকে একা যেতে দেওয়া হয় না বাসায়, ওর মা ওকে সবসময় নিয়ে যায় রাতে ঘুমানোর সময়, আবার পরের দিন নিচে নিয়ে এসে পড়ে। ওকে। এখন একদিন এরকম ওনার মা তো মানে ওর মা অফিসে কাজ করে আর কি, তো অফিস করতে গেছে। তো ওই দিন সে সন্ধ্যার পরে সে পড়তে বসছে, পরীক্ষা, তো কিছু বই সে আনতে ভুলে গেছে উপর থেকে। সে উপরে চলে গেল বই আনার জন্য, চাবি নিয়ে উপরে চলে গেল। আর ওর যে নানি, মানে আমার ফুপি, উনি তাকে বলে দিছিল ভালো করে যে তুমি একা যাবা না, তুমি যদি যাও কাউকে নিয়ে যাবা। তো ও তাড়াতাড়ি চলে গেছে, ওই জিনিসটা মনে ছিল না। তো চাবি টাবি নিয়ে উপরে গেল, দরজা খুলে সে তার রুমে গেল আর কি। তার রুমে যে তার যে বই দরকার সে বই নেওয়ার পর কারেন্ট চলে গেল বাসায়। আচ্ছা। পুরোপুরি অন্ধকার। তো সে কোনো মতো রুমে কোথায় ক্যান্ডেল আছে, তার যেহেতু তার নলেজে ছিল, সে ক্যান্ডেল জ্বালালো। তো ক্যান্ডেল জ্বালানোর পরে সে এখন বের হবে আর কি, রুম থেকে বের হয়ে যে হলওয়েতে আসলো, দেখলো যে ক্যান্ডেল নিভে গেল, মনে করলো যে হয়তো বাতাসে, কিন্তু সে আবার জ্বালায় আবার হলওয়েতে গেল, নিভে গেল। এভাবে করতে করতে চিন্তা করলো যে আমি হলওয়েতে দাঁড়ায় আমি ক্যান্ডেলটা জ্বালাবো। হলওয়েতে সে দাঁড়ায় সে ক্যান্ডেল জ্বালাইলো, কিন্তু দেখলো যে আবার নিভে গেল, এবং সে এবার স্পষ্ট ফিল করলো কেউ ফু দিয়ে ক্যান্ডেলটা নিভাই দিচ্ছে। আচ্ছা। তো তখন সে একটু ঘাবড়ে গেল যে এরকম হচ্ছে কেন। তো সে চিন্তা করলো আমি এখন তার মায়ের রুম, যেটা আর কি একদম হলওয়ের একদম শেষ মাথায় একটা রুম আছে, সে ওখানে যাবে আর কি। ওখান থেকে সে মানে লাইটার আছে আর কি, সে লাইটার নিয়ে আসবে আর কি, লাইটার নিয়ে জ্বালাবে। লাইটার তো নিভে আবার ইনস্ট্যান্টলি আবার অন করা যায়। তো সে যখন হাঁটা শুরু করলো, অন্ধকারের মধ্যে হাঁটা শুরু করলো হলওয়ে দিয়ে, তখন সে হাফ ওয়ে যাওয়ার পরে সে মানে শুনতে পারলো যে পিছ থেকে কে জানি হাঁটছে, তার সাথে পিছে কে জানি হাঁটছে, ফুটস্টেপ। তো সে প্রথমে থেমে পিছে তাকালো, অন্ধকার, সে তো কিছু দেখতে পারছে না। তো সে আবার যখন কন্টিনিউ করলো হাঁটা, তখন সে আবার মানে শুনতে লাগলো আর কি যে পিছে কেউ জানি হাঁটছে। তো মানে এরপর সে ভয় পেয়ে গেল এবং সে দৌড় দিল। সে পিছে তার মানে দৌড়ালে যে ফুটস্টেপ হয় ঠিক মানে সেরকমই ফুটস্টেপ সে শুনতে লাগলো আর কি পিছে। তো সে তাড়াতাড়ি তার মায়ের রুমে যে দরজাটা সিটকি নিয়ে আটকে দিয়ে সে বিছনায় শুয়ে পড়লো। বিছনায় শুয়ে লেপ দিয়ে পুরো গা ঢেকে ফেললো, এবং সাথে সাথে বিছনার পাশে একটা ইন্টারকম ছিল যেটা দিয়ে নিচে কথা বলা যায়, দোতলায় ফোন করা যায়। সে ফোন দিয়ে তার নানিকে বললো যে তুমি তাড়াতাড়ি উপর আসো, আমি শব্দ শুনতেছি, তুমি তাড়াতাড়ি উপর আসো। তো ওই সময় ফোনে শোনার পরপরই তার নানি তাকে বকা দিল যে তুমি একা গেছো কেন, তোমাকে তো বলছি কাউকে নিয়ে যেতে। তো বলছে যে আমি এখনই আসতেছি। তো সে ফোনটা রেখে আবার লেপে নিচে চলে যায়, রুম অন্ধকার। আচ্ছা। তো এখন মানে 1-2 মিনিটের মধ্যে সে দেখতে পারলো যে তার দরজার মধ্যে প্রথমে হালকা পাতলা শব্দ নক করার, এরপরে ধাপ করে দরজাটা খুলে গেল, কে জানি ধাক্কা মেরে দরজা খুলে ফেললো, এবং সে লেপের নিচে।
সে লেপের থেকে বের হইতে খুব ভয় পাচ্ছে যে আমি কি বের হবো নাকি বের হবো না। সে ওই সময় দেখতে মানে লেপের সাইডে একটু মানে ফাঁকা ছিল আর কি, সে ওখান দিয়ে বাইরে দেখতে পাচ্ছে যে লাইট দেখা যাচ্ছে, কিরকম একটু সাদা সাদা লাইটের মতো দেখা যাচ্ছে, কিন্তু সেই জিনিসটা কি পুরো ফুল ভিউতে তো নাই, সে বুঝতে পারছে না। তো এটার কারণে সে খুব ভয় পাচ্ছিল যে সে কি বের হবে না কি করবে। আর সে তারপর একটু পরে শুনতে পাচ্ছে যে ওই যে জিনিসটা আছে মানে রুমে আছে তার সাথে, সেটা বিছনার পাশ দিয়ে হাঁটতেছে, তার চারপাশে সার্কেল করে। চারপাশে সার্কেল করার মতোই আর কি, সে শুনতে পাচ্ছে আর কি। তো এখন সে যখন প্রায় 1-2 মিনিট এভাবে যখন হতে থাকলো, সে তারপরে ডিসিশন নিল মানে এখন ডু অর ডাই সিচুয়েশন, তার কিছু একটা করতে হবে। তার হয়তো সে ভয় পাচ্ছে সে যদি এখানে থাকে তার কিছু করে ফেলবে জিনিসটা। আর সে চিন্তা করতেছে আমি যদি এখন পালাই তাহলেও তো আমাকে ধরতে পারে, কিন্তু সে ডিসাইড করলো যে না, আমাকে পালাইতে হবে যেমনি হোক, কারণ না পালালে মানে অ্যাটলিস্ট পালালে তার একটা চান্স আছে এখান থেকে এসকেপ করার। তো সে লেপটা খুলে দৌড় দিল, তার মানে দরজা যেখানে ছিল রুমের দরজার দিকে দৌড় দিল, এবং সে তখন যেটা দেখতে পারলো যে রুমের দরজার সামনে একটা সাদা আলোর মতো একটা কিছু ওখানে আছে আর কি, দাঁড়িয়ে আছে আর কি, মানে বাতাসে ভাসতেছে। তো সে যেহেতু দৌড়ের অ্যাটেম্প মানে অলরেডি নিয়ে নিছে, সে আর থামে নাই, সে এক চিল্লানি দিয়ে দৌড়ায় সেই আলোর ভিতর দিয়ে মানে ভিতর দিয়ে চলে গেল আর কি, আলোর ভিতর দিয়ে ঢুকে গেল বডিটা, ঢুকে বের হয়ে সে হল বেঁধে হাঁটা শুরু করলো দরজার দিকে। এখন এমনিতে অন্ধকার, কিন্তু ওর পিছে আলো সে দেখতে পাচ্ছে, মানে সে তো যেহেতু অন্ধকার তার তো কিছু দেখার কথা নেই, কিন্তু আলোটা তার সামনের রাস্তার যেখানে সে দৌড়াচ্ছে সেখানে মানে পিছ থেকে আলো আসার কারণে সে সামনে একদম মেইন ডোরটা দেখতে পাচ্ছিল যেখানে থেকে বেরোতে হবে। সে দৌড়াচ্ছে আর পিছ থেকে আলোটা সামনে, সে বুঝতে পারছে যে তার পিছে আলোটা দৌড়ে দৌড়ে আসছে। তো সে দৌড়াতে মেইন গেটে যখন গেল, যায় সে মেইন গেট খোলা, মেইন গেটের দিকে যাওয়ার সাথে সাথে দেখলো যে তার নানি উপরে চলে আসছে কাজের মানুষদেরকে নিয়ে। এসব তাদেরকে তো জড়ে টরে ধরলো যে এরকম কি জানি আছে পিছে, কিন্তু তারা তাকে দেখলো কিছু নেই, পুরো অন্ধকার। তারপরে নিচে নিয়ে যাওয়ার পর ওকে তো আসলে এগুলো কিছু বলা হয়নি। পরে ওর মাও আসলো রাতে ওই দিন, তারপরে এগুলো সব ওকে বলা হলো যে হয়েছে এখানে, তুমি আর উপরে যাবা না। এরপর থেকে উপরের থেকে তাদের যে জিনিস যা ছিল আর কি, বিলঙ্গিংস সবকিছু নিচে নিয়ে আসে পড়লো, তারা আর উপরে থাকে না, এবং ওই বাসা এখন পর্যন্ত মানে লক এন্ড কিতে রাখা হয়েছে আর কি, কেউ জানে না। থ্যাংক ইউ সো মাচ। তো আমরা চলে যাব ডক্টর আলিফের থার্ড ঘটনায়, এবং আমি পুরো সময় দেখছিলাম যে খুব না রাসেল ভাই, আসলে সত্যি কথা বলছিলাম যে আমি যে ঘটনা এখন বলবো এইখানে আবার ইনভলভমেন্টটা কম, ওনার যেমন ওনার শরীরের উপর ভর করেছে, এরকম কেসেস আমি বহু দেখেছি। যে এই জন্যই আমি দেখলাম যে খুব আগ্রহ নিয়ে আপনি শুনছেন। হ্যাঁ, বহু কেসেস আসছে যে সামান করে নিয়ে আসছে যে ভর করা জিনটাকে সরানোর জন্য। আসলে যা হচ্ছে আশেপাশে, ভূতটা হচ্ছে একটা কাপড়, আসল তো জিন। তো আমরা আসলে যেটা বলতে গেলে আর কি, যে আমার ঘটনা নেক্সট যেটা লাস্ট আমি ঘটনাটা শেয়ার করব, আসলে রাসেল ভাই সময়ের তো খালি আমার ঘড়ি এবং ওনার ঘটনা, কোনো সমস্যা নেই, আমরা শুনি। এখন যে ঘটনা শেয়ার করবো এটা হচ্ছে আমার কাছে আসে ফেসবুকে, আপুটা হচ্ছে ফারজানা নাইম, ওনার হাজবেন্ডের ঘটনা আর কি। ওনার হাজবেন্ডের নামটা বলছি না, যেহেতু উনি মিডিয়াতে চাকরি করে, মিডিয়াতে কাজ করে। তো ওনার দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম বাসায় আসার, মনে করেন যে বাসায় আসার টাইমটা হচ্ছে রাতের বেলা, মোস্ট অফ দ্য কেসেস রাতের বেলা বাসায় ফিরতো। তো একটা সময় ডিসিশন হয় তারা বাসা চেঞ্জ করে, বাসাটা ছিল আগে যেখানে ছিল সেখান থেকে তারা বর্ণশ্রীতে বাসা শিফট করে। তো বাসাটা শিফট করার পর সেদিন বাসাটায় উঠে তার ননদ তার সাথে থাকতো, তার 2 ছেলে মেয়ে, সাথে একটা মেয়ে থাকতো আর কি, এবং তার হাজবেন্ডটা মোস্ট অফ দ্য টাইম রাত দেরি করে আসতো। তো সেদিন তারা বাসা শিফট করার পর হাজবেন্ড ছিল না, তো তাদের বাসা গোছাতে রাত 2:30 বেজে যায়। তো খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়ে, এমন সময় থেকেই আর কি, ওই দিন থেকেই শব্দ একদম শেষ অবধি পর্যন্ত তাকে ওই বাসাতে সাফার করতে হয়, যে 1-1.5 মাস ছিল ওই বাসাতে। তো প্রথম দিন রাতের বেলা হঠাৎ করে শিলপাটার শব্দ, উপরের ফ্ল্যাট থেকে শিলপাটার শব্দ আসতেছে, এবং এত জোরে জোরে শিলপাটার শব্দ, এটা বন্ধই হচ্ছে না, ফজরের ওয়াক্ত পর্যন্ত শিলপাটার শব্দ। তো বলে যে আসলাম এই বাসায় নতুন, এই শব্দ করে যদি মানুষকে ডিস্টার্ব করে, তো কাজের মেয়েটাকে পরের দিন সকালবেলা বলে যে তুই যা তো উপরে দেখতো কারা থাকে, ওদেরকে বলি যে যদি রাত্রেবেলা কিছু বাটাবাটি করতে, রাত্রেবেলা না বাটে। আপু তার মেয়েটাকে বলে, তো কাজের মেয়েটা উপরে যায় এবং দেখে যে উপরে কোনো ফ্ল্যাটে কেউ থাকে না, উপরটা পুরোটাই খালি। তাদের এই বাসার 5 তলাটা মানে 6 তলাটা আন্ডার কনস্ট্রাকশন আর কি, তারা থাকতো 5 তলাতে।
তো সে খুব অবাক হয়ে যায়, তাহলে এত শব্দ টব্দ কে করলো। এর পরের দিনও তার হাজবেন্ড দেরি করে বাসায় ফিরবে। তো রাতের বেলা তিনি এরকম করে সব বাচ্চাদেরকে ঘুম পাড়াতে প্লাস পুরো বাসাটা গোছাতে আবারও রাত দেরি হয়ে যায়। তো সবাইকে মিলে খাওয়া দাওয়া করে সে শুয়ে পড়ে। শুয়ে পড়ার পর আপনার শব্দ আসতে থাকে বাইরে থেকে, প্রচন্ড জানালা দিয়ে প্রচন্ড শব্দ। রাত্রেবেলা ঘুম ভেঙে যায়, সেই ঘুম আর রাত্রেবেলা তিনি আর ঘুমাতে পারলেন না। ঠিক পরের দিন আবারও, সেদিনও তার হাজবেন্ড তার বাসায় ছিল। বাসায় থাকা অবস্থায় রাত্রেবেলা তার হাজবেন্ড তাকে নিয়ে, মানে সে হাজবেন্ডকে নিয়ে রাত্রেবেলা ঘুমাচ্ছিল। হঠাৎ করে তাদের ব্যালকনি যেটা ছিল সেইটা দিয়ে রাত্রে 2-3টার পরে হঠাৎ করে প্রচন্ড জোরে শব্দ, এত শব্দ যে শব্দের কারণে পরবর্তী সময় তারা আপনার দরজাটা খুলতে বাধ্য হয়। তার হাজবেন্ড দরজাটা খুলে দেখে বারান্দার মধ্যে যে বারান্দায় কে আছে, কিন্তু বারান্দায় কেউ নাই। শব্দটা তখন পর্যন্ত হচ্ছিল, হতে একটা পর্যায়ে তার চিন্তা করে যে না, এই অবস্থায় তো সম্ভব না থাকা এই রুমের মধ্যে। তো একটা পর্যায়ে তিনি মানে খুব ভয় পেতে থাকে যে এত শব্দ হচ্ছে কেন রাত, মানে ওই দরজাটা কন্টিনিউয়াসলি শব্দ হচ্ছে। তো তিনি আর ঘুমাতে পারেন না সেদিন রাতের বেলা। ঠিক পরের দিন তাদের বাসায় তার হাজবেন্ড আবারও নাই, তার বাসায় তাকে সজাগ থাকতে হয়। তো হাজবেন্ড যেহেতু রাতের বেলা দেরি করে আসবে, তাকে জেগে থাকতে হচ্ছে বাই দিস টাইম, এবং বাচ্চা তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। এবং তার আমি স্কিপ করে গেছি একটা ঘটনা। এর পরের দিন হাজবেন্ড বাসায় ছিল সকালবেলা। তো গোসল করে, ওয়াশরুম থেকে গোসল করে তিনি চা বানাতে বলে যে আমি একটা মিটিং আছে, তুমি তোমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসো। তো সে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। কি ব্যাপার, তুমি ওয়াশরুমের দরজা লাগাই দিচ্ছ কেন? যে কাজের মেয়েটা পরে এসে খুলে দেয়। তো ওয়াশরুমের দরজা বাইরে লাগাই দিচ্ছ কেন? বলে আমি তো বাইরে দরজা লাগাই দিইনি। বলে হ্যাঁ, লাইট অফ করে বাইরে দরজা লাগাই দিলা কেন? বলে এটা আমি করি নাই কখনো। তো উনি বুঝতে পারছিল না তখন এই বাসাতে কি হচ্ছে না হচ্ছে। এর পরের দিন ঠিক, আমি কিন্তু প্রতিদিনের ঘটনা বলছি আসল ভাই। ঠিক পরের দিন, সেদিন রাতের বেলা বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। ঘুম পাড়িয়ে দেওয়ার পর তিনি সজাগ ছিলেন, এবং সজাগ থাকা অবস্থায় এক পর্যায়ে তিনি ওয়াশরুমে যান, ফ্রেশ হতে যে বেরোতে যায়, দেখে সে যখন বেরোতে যাবে তখন তার বাথরুমের বাইরে যে দরজাটা লেগে গেছে আর খুলছে না। সে চিৎকার করছে, কারো কোনো শব্দ নেই। আর ফ্যানের বাতাস থাকার কারণে ফ্যান ঘুরলে এরকম শব্দ পাওয়া যায় না, আর বাসায় সবাই ঘুমিয়ে গেছে। তো হঠাৎ করে তার ছোট ছেলেটা ঘুম ভাঙে, তো বলার জন্য যে বাচ্চার ঘুম ভেঙে গেছে, খালাম আপনি কোথায়? তো কাজের মেয়েটা রুমে আসার পর দেখা যায় বাথরুম ভেতরতে এসে দরজা জোরে জোরে নক করছে আর কি। তো তখন সিটকিনি খুলে দেয়, বলে কে দরজা লাগাইছে বা লাগাইলো কে? তো তখন কেউ বুঝতে পারছিল না যে আসলে ঘটছে কেন ঘটছে, কি কারণে ঘটছে, আর ঘটার কারণটা কি। তো এরপরে এরকম ঘটনাগুলা ঘটতে থাকা অবস্থায় তারা ডিসিশন নেয় যে এরকম ভাবে তো থাকা সম্ভব নাই বাসাতে। আর নুপুরের শব্দটা খুব আহামরি কিছু না, ওই শিল পাটার শব্দটা প্রতিদিন হচ্ছে। বাথরুমে পানি পড়ার শব্দ, কন্টিনিউয়াসলি পানি পড়ছে। আর পরবর্তী সময় তিনি একটা কথা হচ্ছে, তিনি তাহাজ্জুদের নামাজ পড়তো। আবার তার তাহাজ্জুদের নামাজ পড়ার পর সে ফজরের নামাজ পড়ে ঘুমাতো। এই বাসায় আসার পর থেকে তাহাজ্জুদের নামাজের সময় তিনি লক্ষ্য করলেন যে তার সাথে নামাজ যখন তিনি পড়ছেন, তার সাথে কি জানি সিজদা দিচ্ছে। তো আপনি যখন জামাত পড়বেন, আপনি বুঝবেন পিছনে আপনার সাথে কেউ নামাজ পড়ছে কি পড়ছে না। তিনি ওটা বুঝতে পারতেন যে তার সাথে কেউ নামাজ পড়ছে। তো এটা ফজরের ওয়াক্তে হয় বা তাহাজ্জুদের সময় হয়, এটা তার মা তাকে বলেছিল যে তাহাজ্জুদের নামাজ যারা পড়ে তারা এরকম অনেক কিছু ফিল করে। তো তিনি বলল যে আমি আসলে তাহাজ্জুদের নামাজ না, আসলে আমি সব ওয়াক্তের নামাজ পড়ার সময় ফিল করতাম আমার সাথে কেউ নামাজ পড়ছে। আচ্ছা, সব সময় নামাজ পড়ছে, আমার সাথে কেউ নামাজ পড়ছে। তো এটা উনি রেগুলারলি ফিল করতো আর কি। তো প্রায় 1 মাস উনি মোটামুটি এইসব অবস্থা দিয়ে যাচ্ছিল। একদিন হঠাৎ করে তিনি ঘুমন্ত অবস্থায় তার ওয়াইফ, মানে তার ঘুমানোর আগে তার হাজবেন্ড তাকে বলেছিল যে আমার একটা কাজ আছে, তুমি আমাকে একটু জাগাই দিও, সন্ধ্যা 6টার দিকে আমাকে বের হইতে হবে, তুমি আমাকে উঠাই দিও। তো তিনি ঘুম থেকে উঠার সময় কানে কানে শব্দ পাইলেন যে এই তুই তোর হাজবেন্ডকে জাগাই দিচ্ছিস না কেন, তোকে তো জাগাই দেওয়ার কথা। এর মধ্যে সন্ধ্যা 6টা পার হয়ে 7টা বেজে গেছে, যে তার আর ঘুমায় না। কিন্তু সেই শব্দটা এখনো প্রপারলি সে কানে কানে শব্দটা পেয়েছিল, কিন্তু সে ঘুম থেকে উঠতে পারে নাই। তো পরে ঘুম থেকে ওঠার পর তার হাজবেন্ড বলছে তুমি আমাকে জাগাই দাও নাই কেন?
বলে যে আমি না শব্দ শুনেছিলাম, আমাকে কেউ বলেছে তোমাকে জাগায় দিতে হবে, বাট আমার ঘুমটা ভাঙে নাই। ঠিক পরবর্তী দিন তার হাজবেন্ড সে মানে রাত্রিবেলা ঘুমিয়ে গেছে, তখন পুরো ঘুমটা তার লাগেনি। ওই সময় হঠাৎ করে কানের মধ্যে ফিস ফিস শব্দ আসলো যে তুই যে মানত করেছিলি সেই টাকাটা কি, সেই মানতটাকে তুই কমপ্লিট করেছিস কিনা, মানতটাকে তুই মানে দিয়েছিস কিনা। তো সে ঘুম থেকে ওঠার পরে সে চিন্তা করলো, হ্যাঁ 2008 সালে সে একটা মানত করেছিল কোনো একটা কারণে, সেই মানতের টাকাটা সে আর দিতে পারেন না আর কি, ভুলে গেছিল কোনোভাবে। তো সেই মানতের টাকাটা সে পরবর্তী সময় শোধ করে। সে ক্ষতি হচ্ছিল না, কিন্তু তার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। সে কোনো কিছু খাচ্ছিল না, কোথাও যাচ্ছিল না, কথা বলছিল না, সারাক্ষণ গুমুট মেরে থাকতে। হঠাৎ করে তার ননদ তার সাথে খুব খারাপ ব্যবহার করে, গালাগালি করে। এক পর্যায়ে ওই বাসার নিচে একজন লোক থাকতো, উনি বলতো যে ওনার অবস্থা তো ভালো না, এত প্রচন্ড গালাগালি করছে, আপনি এক কাজ করেন, এখানে একজন আছে তার সাথে একটু কথা বলে নেন। তো সেই লোকটা তাকে একটা পানি দেয়, পানিটা খাওয়ার পর ননদের অবস্থা কিছুটা ঠিক হয় এবং সে সাথে সাথে বগুড়া চলে যায় ফুল ফ্যামিলি সহ। বাসাটা তখনও ছাড়ে নাই। বগুড়া যাওয়ার পর তার বাবাকে বলে যে আমি এই বাসার মধ্যে অনেক কিছু ফেস করছি, রেগুলার এইসব পাটাপুতা শব্দ, দরজা, আমার ব্যালকনির সামনে দরজা, প্রচন্ড দরজা ধাক্কাধাক্কির শব্দ, এইসব শব্দ আর সহ্য করা যাচ্ছে না, তুমি একটা ব্যবস্থা করো। তো বলে যে আমাদের পাশে একটা ইমাম আছে, তার সাথে একটু কথা বলো। কথা বলার পর সেই ইমাম বলল যে এই ইমাম তখন চোখ বন্ধ তার সামনে, যে আপনাদের বাসায় 4টা জিন থাকে, 4টা জিনের মধ্যে একটা ভালো, বাকি 3টা খারাপ। কিন্তু আপনি কি জানেন আপনাদের বাসাটা কি মানে দক্ষিণ সাইডে নাকি, আপনাদের দক্ষিণ সাইডে কোনো রুম আছে নাকি? বলে হ্যাঁ, দক্ষিণে আমাদের রান্নাঘরটা। বলে কি যে এটার পাশে কোনো রুম আছে? বলে না, এটার পাশে কোনো রুম নাই। বলে এটা ঠিক আছে, আপনারা যত তাড়াতাড়ি পারেন ওই বাসাটা ছাড়েন, এবং ওই বাসার আসে আপনারা ওঠার আগে কি কোনো ধরনের ঘটনা ঘটেছিল কিনা? তখন বলে যে না, আমরা কোনো কিছু জানি না। বলে যে যত জলদি পারেন। এবং ঢাকায় আসার পরপরই তারা গুড নিউজটা পায় যে তার হাজবেন্ডের অফিসের নিচে তাদের একটা ফ্ল্যাট খালি হয়, তারা সাথে সাথে ওটা শিফট করে ফেলবে। তো শিফট করেও ফেলার পর ওই বাসার দারোয়ানের তো প্রায় অনেকদিন যায় আর কি। তো হঠাৎ করে একদিন খবর আসে, তার দারোয়ান, ওই বাসার দারোয়ানের ওয়াইফ আবার তাদের বাসায় কাজ করতো আর কি, ছোটা বুয়া হিসাবে। তো সেই আপনার সেই বুয়া তাকে বলল যে আপা আমি খবর পেলাম ওই বাসায় আপনারা যাওয়ার পরে একটা হাজব্যান্ড ওয়াইফ তার বাচ্চা সহ উঠে আর কি। তো 15-20 দিন ছিল। 15-20 দিন থাকার পরে একদিন হঠাৎ করে হাজব্যান্ডটা তার বাচ্চাকে নিয়ে ব্যাগট্যাগ গুছিয়ে বলতেছে যে আমি আমার বাবাকে দেখতে যাচ্ছি গ্রামের বাড়িতে। তো তো বাড়িওয়ালা জিজ্ঞেস করে যে আপনার ওয়াইফ কোথায়? তো বলে যে আমার ওয়াইফকে তো আমি আগেই পাঠাই দিছি, আমি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি, তো আমি চলে আসবো কিছুদিন পর, চাবিটা বাসায় রাখেন, হেফাজতে রাখেন। তো উনি চলে গেল। 15 দিন হয়, 20 দিন হয়, ওই বাসার থেকে কেউ কোনো নক আসে না, ওই বাসাতে কেউ মানে ওই বাসার ক্লেম করতে আসে না, ওই লোকটাও আসতেছে না। তো একদিন দরজা খুলে ভিতরে ঢুকে দেখে যে ওনাদের যে বেডরুম, সেই বেডরুমের তোষকের মধ্যে মুড়ানো তার ওয়াইফের লাশ, যে লোকটা তার ওয়াইফ ছিল, তার ওয়াইফের লাশ মুড়ানো অবস্থায়। পরে পুলিশ কেস হয়, কিন্তু এটা পরবর্তী সময় আর কিছু উনি জানেন না, কারণ উনি ওই ঘটনাটা ওই মুহূর্তে তখন বুয়ার কাছ থেকে পায় আর কি, কারণ তিনি তো বাসা ছেড়ে দিয়েছেন। এটা ছিল ঘটনা রাসেল ভাই। যদি আমি অনেক কিছু স্কিপ করে গেছি, আমার মাথায় কাজ করছে না রাসেল ভাই, ট্রাস্ট মি, হাত ব্যথা করছে খুব। হ্যাঁ, সেই তখন থেকে এটার সাথে কি কোনো রিলেশন? আমি জানি না, বাসা গাড়ি থেকে নামলাম, হঠাৎ করে দেখলাম যে মোবাইল ফোনটা পড়ে যাচ্ছিল, পরেও নাই, জাস্ট আমি হাতটা দিয়ে মোবাইল ফোনটা ধরতে গেলাম, আমার হাতটা এমন ভাবে মচকে গেল, আমি এখন পর্যন্ত ব্যথা, এখনো ব্যথা করছে। খুবই অবাক হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, লাস্ট ঘটনা ঠিক মতো বলতে পারলাম না, স্যাটিসফাইড না বলে লাস্ট ঘটনা ঠিক মতো বলতে পারি না। হ্যাঁ, বলতে পারেন। এবং আপনি ঢোকার পরে বলছিলেন যে আজকে কোনো কিছু মনে পড়ছে না ঠিক মতন। তারপরে আমি সেকেন্ড ঘটনা বেশ চেষ্টা করেছি মনে করে বলার জন্য, থার্ডটা প্রপারলি বলতে পারিনি আর কি, জন্য আমি এক্সট্রিমলি সরি, প্রচন্ড ব্যথা হাতে। চলে যাচ্ছি আমাদের আরো একজন অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। চল। ধন্যবাদ রাসেল ভাই। আমি সৈয়দ আমিন আল আনাস, এসছি মিরপুর 1 থেকে। একটা দ্বিতীয়বার আমার আসা আপনার এখানে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এটা হচ্ছে 2007 সালের ঘটনা। আমি তখন আমার ইউনিভার্সিটি লাইফ শেষ করে প্রথম চাকরিতে জয়েন করি। তো চাকরির সুবাদে আমাকে যেতে হয় বরিশালের উজিরপুরে সাতলা বলে একটা গ্রাম আছে, ওখানে আমার অফিসের প্রজেক্টের প্রায় 238 বিঘা কিছু জায়গা ছিল। ওইসব জায়গাতে কিছু প্রজেক্ট ছিল ফার্মিং, তো ওই প্রজেক্টে আমি যাই। তো জীবনে প্রথমবার যখন ওখানে যাই, তো মোটরসাইকেলে করে গেলাম। যাওয়ার পরে ওখানে প্রজেক্টের বাইরে একটা অফিস ছিল, যেখানে ওদের আরো অন্যান্য কাজের জন্য যারা স্টাফ তারা থাকে।
তো আমি ওখানে যে থাকার জন্য গেলাম এবং গেস্ট হাউস আছে ওখানে, তো ওই রুমে আমি অবস্থান করলাম। তো সে সময় ছিল রোজার মাস। আমি ইফতারের পরে মোটামুটি ঈশার নামাজ পড়ে শুয়ে পড়লাম, যেহেতু জার্নি করে এসেছি, পরদিন আবার প্রজেক্টের ভিতরে ঢুকতে হবে। তো আমি শোয়ার পরে জাস্ট 15-20 মিনিট পরেই আমার কি মনে হলো কেউ যেন আমাকে ধাক্কা দিল। তো আমি প্রথমে ভাবলাম যে সাধারণত ঘুম যখন মানুষ শুরু করে তখন ঘুমের দু একটা স্টেজ আছে, আলফা বিটা এরকম কিছু স্টেপ আছে। তো আমি ভাবছি মনে হয় ওই ধাক্কাটা খেয়েছি আমি। তো এরপরে আবার ঘুমানোর চেষ্টা করলাম, যেহেতু ক্লান্ত ছিলাম আবার ঘুমিয়ে পড়লাম এবং কিছুক্ষণ পর আবার ধাক্কা খেলাম। এবারও আমি সেরকমই ভাবছি, বাট তৃতীয়বারে যখন আমি ধাক্কা খেলাম তখন আমি দেখলাম যে ধাক্কাটা খেয়ে যেই চোখ খুলতেছি সামনে কিছু লাইটিংসের মতো, রঙিন লাইট যেরকম জ্বলানেবা করে ওরকম কিছু লাইটিংসের মতো কিছুক্ষণের মধ্যে মিলিয়ে যায়। তো তৃতীয়বারও ভাবলাম হয়তো এটা দুর্বলতা, তারপরেও একটু কেমন লাগলো। এরপর চতুর্থবার যখন হলো তখন আসলে বুঝলাম যে সামথিং রং। তখন যেহেতু নতুন জায়গা, ওখানে পাশের রুমে একটা ইঞ্জিনিয়ার ছিল আমাদের পরিচিত আমার এলাকার, তো ওকে আমি ডাক দিলাম, আকাশ নামর নিজাম। তো নিজামকে ডাকলাম যে ভাই তুমি আসো তো আমার সাথে, আমি আসলে এখানে কমফোর্ট ফিল করতেছি না, এরকম একটা ঘটনা ঘটছে কয়েকবার, আমার 4 বার আমাকে ঘুম থেকে ভাঙিয়ে দিয়েছে। তো তখন বললো যে ঠিক আছে ভাই আমি আপনার সাথে থাকবো। তো আমার সাথে একই খাটে চলে আসলো এবং কিছুক্ষণের মধ্যে ওর সাথেও একই ঘটনা ঘটা শুরু হলো। তো অলমোস্ট সেই রাত্রে 7 থেকে 8 বার এরকম ঘটনা ঘটার পর আমরা সিদ্ধান্ত নিই ওই রুমে আমরা থাকবো না এবং আমরা অন্য রুমে চলে যাই। পরে সে রাতটা আমরা না ঘুমিয়ে কাটাই এবং পরের দিন অ্যাজ ইউজুয়াল আমার কাজ শুরু হয়। তো ওখান থেকেই আরেকটা ঘটনার কানেক্টেড, সেটা হচ্ছে যে আমরা যে রাস্তা দিয়ে খুলনা থেকে যেতাম, এর মধ্যে আপনারা আগের পর্বেও আমি শেয়ার করেছিলাম যে খুলনায় রূপসা ব্রিজের পরে খুদির বটতলা বলে একটা জায়গা আছে, ওখান থেকে নোয়াপাড়া মোড়, এই জায়গাটুকু খুবই ভয়ঙ্কর এবং এখানে প্রায় অস্বাভাবিকভাবে অ্যাক্সিডেন্ট হয়। রাস্তায় কোনো আঁকা বাঁকা নেই, কিন্তু সড়ক বিভাগ থেকে দেখবেন লেখা আছে দুর্ঘটনা প্রবণ এলাকা। এবং এখানে ঘটনাগুলো এরকম ঘটে যে অনেক সময় দেখা যায় যে আপনি বিশেষ করে রাত্রে 12টার পরে, 11:30-12টার পরে এবং ভোর রাত্রের দিকে ঘটনা এরকম হয় যে আপনার সামনে হঠাৎ করে আপনি গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে কোনো একজন পাগল বেশি কেউ বা বয়স্ক কেউ এসে দাঁড়িয়ে পড়বে। আপনি যখন গাড়িটা কড়া ব্রেক করতে যাবেন হয়তো গাড়ি নিয়ন্ত্রণ থাকবে না বা পিছনের গাড়ির সাথে লেগে যাবে, এরকম অসংখ্য ঘটনা ঘটছে। এবং ওখানকার যে সমস্ত পেট্রোল পাম্প আছে তাদের কাছে আপনার ওই এলাকায় যারা আছেন তারা যে জিজ্ঞেস করলে জানতে পারবেন এরকম ঘটনাগুলো প্রায় ঘটে ওখানে। তো যাই হোক, এই ঘটনাগুলো আমি জানতাম। এমনই সময় ওই যেহেতু আমার ওখানে যে যাওয়া আসা করতে হয় বরিশালে, তো এরকমই একটা রাত্রে আমার আসতে দেরি হয়ে গেছে। সেদিন 11:30 বাজে রাত। তো আমি মোটামুটি ওই যে 8-10 কিলোমিটার রাস্তার প্রায় 80% চলে আসছি, দূর থেকে রূপসা ব্রিজের আলো দেখা যাচ্ছে। এমন সময় হঠাৎ করে আমার গাড়ির সামনে ওই একজন একটু পাগলের বেশে একজন বয়স্ক নারী উনি চলে আসেন। তো আমি খুব কষ্টে কন্ট্রোল করি, কিন্তু দেখি কি যে আমি জাস্ট ওনার গার উপর দিয়ে হয়তো চলে গেলাম বা ওনাকে ধাক্কা দিলাম, বাট আমি কিছু বুঝতে পারলাম না। তখনও কিন্তু আমার মাথা ওইভাবে কাজ করেনি। বাট যখনই আমি ওনাকে ক্রস করতেছি, মানে মানুষের স্বাভাবিক চলা বরসত, বিশেষ করে যারা গাড়ি চালান তারা কিন্তু এরকম ঘটনা ঘটলে যে এরকম উদ্ভটভাবে আসে তার উপর একটু রাগ করে। তো আমি একটু রাগ করে চিৎকার করছি। এই যেই চিৎকার করলাম সাথে সাথে মনে হলো কেউ আমার গলায় আগুনের ছেঁকা দিল। তো তখন আমার মনে পড়ে গেল যে আসলে ঘটনা তো এই জায়গার তো সেই ঘটনাগুলো ঘটতেছে আমার সাথে। তখন আমি প্রচন্ড জোরে মোটরসাইকেল চালানো শুরু করি এবং দ্রুত রূপসা ব্রিজের টোল প্লাজায় চলে যাই। যে সাথে সাথে মোটরসাইকেল রেখে আমি টোল প্লাজায় যারা ছিল ওনাদেরকে বললাম যে আমার গলা চলতেছে, আপনারা দেখেন এখানে কি হয়েছে। ওনারা বলতেছে আপনার এখানে কোনো স্পটই নাই। তারপরে আমিও খেয়াল করে দেখলাম কোনো স্পট নাই। তো ওনারা বললো যে যদি পোকা বা কোনো কিছু লেগে জ্বলতো তাহলে তো এখানে লাল মানে আপনার হয়ে যেত, স্পট পড়তো, কিন্তু এগুলো কিছুই লাগেনি। বাট আমি প্রচন্ড মানে ওই সময় ফিল করতেছিলাম যে আগুনের ছেঁকা দেয়া। তারপরে ওখান থেকে পানি দিয়ে কিছুক্ষণ ভালো হলো, এরপরে শহরের ভিতরে আমি ঢুকলাম। আচ্ছা, তো এরপরে আরেকটা ঘটনা আছে, কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে যে আমাদের হলো ওই প্রজেক্ট রিলেটেড ঘটনা। সেটা হচ্ছে যে আমরা হচ্ছে ওখানে
আমাদের মাছ ধরার জন্য পানি সেচ করা লাগতো। তো যেহেতু ওটা বিল এলাকা, প্রচুর মেশিন ব্যবহার করতে হতো, তা না হলে পানি আবার এসে চলে আসতো। তো বড় বড় মেশিন ছিল, সেচ মেশিন। তো এই মেশিনগুলো অপারেট করার জন্য মেশিন ম্যান ছিল একজন, ওনার নাম ছিল জয়নাল। তো মেশিন ম্যান জয়নাল, আমি এরকম প্রজেক্ট ভিজিটে গেছি, যাওয়ার পরে মেশিন ম্যান জয়নাল আমাকে বলতেছে যে ভাই, আপনার এখানে কিছু গার্ড আছে যারা বিভিন্ন ধরনের কথাবার্তা ছড়াচ্ছে, এখানে নাকি বড় বড় মানুষদের দেখা যায় সাদা জামা পরা ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ ভৌতিক কিছু বিষয় হচ্ছে ওখানে, এরকম কিছু একটা বলে উনি বেশ রাগ করলেন এবং আমাকেও বললেন যে আপনারা এইসব কি শুরু করছেন। তারপরে আমার লোকজনের উপর একটু গালি দিলেন। তো আমি ভাবলাম যে স্থানীয় লোক এসব বলছে, থাক। তখন হলো মাগরিবের আজান হচ্ছে, আমি বললাম আমি নামাজ পড়ো, আমি চলে আসি। আমি যখন ব্যাক করতেছি, ওটা অনেক বড় জায়গা, তো ব্যাক করে আমাদের যে স্টে করার রুমটা ছিল ওর কাছাকাছি আসতেই পিছন দিয়ে চিৎকার শুনলাম। তো পিছনে ফিরে দেখি যে সবাই ধরাধরি করে জয়নালকে নিয়ে আসতেছে। তো ওনাকে নিয়ে আসার পর জানা গেল যে ওই মেশিনগুলো সাধারণত যেহেতু মাটির পাড়, এই পাড়ের উপর দিয়ে নিয়ে যাওয়ার জন্য এক ধরনের হাতে তৈরি চাকাওয়ালা গাড়ি ব্যবহার করা হয়, ট্রলির মতো। তো ওইগুলোর চাকাগুলো বেয়ারিং টাইপের, আর ওগুলো থাকে হচ্ছে ওই 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি গজাল প্রেগ বলে, ওই প্রেগ দিয়ে চাকাগুলো লাগানো থাকে। এবং 8-10 জন লোকই জয়নাল সহ ওইটা টেনে আনতেছিল। বাট জয়নালের হঠাৎ করেই ওই চাকা খুলে প্রেগটা তার পায়ের পাতায় এই মাথা ও মাথা ঢুকে যায় এবং সাথে সাথেই সে জ্ঞান হারায়। তো আমার কাছে মনে হচ্ছিল যে আসলে সে কিছুক্ষণ আগে এই সমস্ত নিয়ে অনেক আজে বাজে কথা বললো এবং সাথে কিছুক্ষণের মধ্যেই এই ঘটনাটা তার সাথে ঘটলো। এবং পরে তার কাছে শুনছি যে সেও মিলাতে পারেনি যে কেন তার সাথে এরকম হলো, কারণ তার যে মেশিন বা সে সবসময় এগুলো চেক করে, এরকম একটা দুর্ঘটনা ঘটার কথা না তার, যে সে প্রায় 35 বছর এই কাজ করছে। তো এই ছিল মোটামুটি আমার ঘটনা। আর আমি নেক্সট টাইম আবার আসার সুযোগ পেলে আমাদের ইন্ডিয়ার কিছু ঘটনা আছে বলছেন সেগুলো আপনি। নিয়ে আসবো। এবং আপনার মানে ওখানে আত্মীয় স্বজনও বেশ কিছু আছেন, তাদের বিভিন্ন ঘটনা আপনি বলবেন। থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি ভালো আছেন। আমি একটি ঘটনা বলবো। এটা আপনি তো জানেন আমি প্রতিদিন ঘটনা বলি, ভয়ঙ্কর ঘটনা। আমি গ্রামে থাকি, বাঁশঝাড়, অথবা শহর কেন্দ্রিক মানুষ বাঁশঝাড় কি এটা বোঝেই না। তো যাই হোক, রাসেল ভাই, শহর থেকে দেখলে গ্রামের রাতগুলোকে খুব শান্তই মনে হয়, কিন্তু এই শান্ত অন্ধকারের আড়ালে যে কত বড় বিভীষিকা লুকিয়ে থাকতে পারে তা যাদের সাথে ঘটেছে শুধু তারাই জানেন। এই ঘটনাটি আমার এক চাচার সাথে ঘটেছিল। তিনি ছিলেন একজন হাঁটুরে মানুষ, কোনো ভূত প্রেত এসব বিশ্বাস করতেন না আগে থেকেই। কিন্তু সেই রাতের ঘটনার পর থেকে পুরো চুল সাদা করে দিয়েছিল। সেদিন ছিল রাসেল ভাইয়া পৌষ মাসের হাড় কাঁপানো শীত। চাচা পাশের বড় হাট থেকে ফিরছিলেন। তার ভ্যানে ছিল প্রচুর মালামাল, তাই ফিরতে ফিরতে রাত প্রায় 1:30 বেজে গেল। কুয়াশার চাদরের চারপাশে ঢাকা হারিকেনের আলো, এই আলো যেন সেই কুয়াশা ভেদ করতে পারছিল না, এত কুয়াশা হয়ে গিয়েছিল। রাস্তার দুই পাশে বিশাল বিশাল সব ঝোপঝাড় আর পুরনো বাঁশঝাড়। বাতাসের শব্দে বাঁশগুলো যখন একে অপরের সাথে ঘষা খাচ্ছিল, মনে হচ্ছিল কেউ যেন আড়ালে দাঁড়িয়ে আস্তে আস্তে আমাকে উদ্দেশ্য করে কথা বলছে। হঠাৎ চাচা খেয়াল করলেন রাস্তার কুকুরগুলো কেমন মিউ মিউ করে কাঁদছে। সচরাচর কুকুররা ভয় পেলে ঘেউ ঘেউ করে, কিন্তু এই কান্না ছিল একেবারে অন্য রকম। ঠিক সেই সময় তার কানে এলো নুপুরের ঝনঝন ঝনঝন আওয়াজ। এবং এই যে মাঝরাতে এই নির্জন বাঁশঝাড়ে নুপুরের আওয়াজ আসার তো কোনো যুক্তি দেখতে পাচ্ছিল না আমার চাচা। তিনি ভ্যানের গতি বাড়িয়ে দিলেন, কিন্তু অদ্ভুত ব্যাপার, তিনি যত জোরে প্যাডেল মারছেন
ভ্যান ততই পিছিয়ে যাচ্ছে। মনে হচ্ছে কেউ একজন পিছন থেকে ওই ভ্যানটাকে আঠা দিয়ে আটকে রেখেছে। আসলে কি হয়েছিল, চাচা যখন এক বিশাল বটগাছের নিচে পৌঁছালেন, তিনি দেখলেন রাস্তার মাঝখানে এক উবু হয়ে মানুষ কিছু একটা খাচ্ছে। চাচা ভাবলেন কোনো চোর টোর বা কোনো ডাকাত হতে পারে। তিনি সাহস করে ডাক দিলেন, এই এই কে ওখানে? লোকটা কোনো উত্তর দিল না, কিন্তু সে যখন ধীরে ধীরে উঠে দাঁড়ালো, চাচার শিরদাঁড় দিয়ে একদম হিম শীতল স্রোত বয়ে গিয়েছিল। লোকটার উচ্চতা বাড়তে বাড়তে ওই বট গাছের সমান হয়ে গেল। তার হাতগুলো কুচকুচে কালো আর আঙ্গুলের নখগুলো কাস্তের মতো ধারালো। লোকটা যখন তার দিকে ঘুরলো, চাচা দেখলো যে তার কোনো মুখ নেই, শুধু একটা বড় গর্ত যেখান থেকে আগুনের ধোঁয়া বের হচ্ছিল। চাচা দৌড়ে পালাতে চাইলেন, কিন্তু দেখলেন রাস্তার চারিদিকের বাঁশগুলো নুইয়ে পড়ে তাকে ঘিরে ফেলেছে, যেন জ্যান্ত কোনো হাত তাকে ঝাপটে ধরবে। একে গ্রাম বাংলায় বাঁশে ধরা বলে। চাচা তখন নিরুপায় হয়ে মাটিতে বসে পড়লেন। তার মনে পড়ল দাদি বলতেন এমন অবস্থায় পড়লে স্থির থাকতে। তিনি চোখ বন্ধ করে উচ্চস্বরে দোয়া পড়তে লাগলেন। হঠাৎ তিনি অনুভব করলেন তার কানের কাছে সেই ভয়ঙ্কর নূপুর বাজনিওয়ালা ব্যক্তি এসে দাঁড়িয়েছেন। তার নিঃশ্বাস আগুনের মতো গরম এবং সেখান থেকে পচা মাংসের গন্ধও আসছে। এই সত্তাটি বিকট স্বরে বললেন, তোর সময় হয়ে এসেছে, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। ঠিক সেই মুহূর্তে অনেক দূর থেকে ফজরের আজানের এক শব্দ ধ্বনি ভেসে এলো। আজানের শব্দ শোনা মাত্রই সেই বিশাল আকৃতির ছায়াটা একটা আর্তনাদ করে উঠল। মুহূর্তের মধ্যেই পুরো জঙ্গল যেন কেঁপে উঠল এবং সেই সত্তাটি ধোঁয়ার মতো মিলিয়ে চলে গেল। চাচা ওইখানে জ্ঞান হারান। পরের দিন সকালে গ্রামবাসী তাকে যখন উদ্ধার করে, তখন দেখা যায় তিনি রাস্তার পাশে নয়, বরং একটা গহীন জলার মাঝখান দিয়ে কাদার ভিতরে আটকে আছেন এবং তার পিছনে একটা বাচ্চা কাঁদছে। অথচ তার ভ্যানটা ছিল রাস্তার উপর একদম অক্ষত, বড়দের মতো। সেই সত্তাটি তাকে সমাহিত করে মৃত্যু দিকে নিয়ে যাচ্ছিল। তো রাসেল ভাই, ওই যে সেই ঘটনার পর চাচা প্রায় 6 মাস অসুস্থ ছিলেন। তিনি আজও একা কোথাও বের হলে সাথে একটা লোহার কাঁচি বা এটা দিয়াশিলায় রাখে। গ্রাম বাংলার এই গভীর অন্ধকারগুলোকে আমরা যতটা সহজভাবে ভাইয়া, আসলে এতটা সহজ নয়। এই ঘটনার কথা মনে পড়লে আজও আমার গ্রামের মানুষের রক্তের হিম হয়ে যায়। আসলে বাস্তবতা যার সাথে ঘটে, আসলে ওই সেই ব্যক্তি বোঝে আসলে ভয়টা কি আর অবিশ্বাস্য জিনিস কিভাবে বিশ্বাস করতে হয়। যদি এর থেকেও ভয়ঙ্কর ঘটনা আজকে আসলে ভাই আপনার কাছে পাঠাতাম, মানুষজন শুনে ওইটা ভয় মনে করে পার হয়ে যেত, মানে যাচ্ছে, কিন্তু নিজের জীবনের সাথে ঘটে গেলে বিষয়টা বুঝবে। নিজের জীবনের সাথে তো ঘটে না, যদি মানুষের জীবনের সাথে ঘটে যায়, এইরকম একটা ছোট ঘটনা যদি ঘটে যায়, তাহলে বুঝবে তারা যে ভয় আসলে কত প্রকারের হয়। তো ঠিক আছে রাসেল ভাইয়া, ঘটনা ভালো লাগলে শেয়ার করে দেবেন। আর আমি প্রতিদিন আপনার ভূত এফএমকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়ার লক্ষ্যে আর কি কাজ করে যাচ্ছি। রাসেল ভাইয়া, আপনি আমাদের জন্য দোয়া করবেন যাতে ভূত এফএমকে টিকিয়ে রাখতে পারি। আমি সবসময় বলি আপনি অনেক দূর এগিয়ে যাবেন, আপনার ভূত এফএম এগিয়ে যাবে, আপনার সব সাইট এগিয়ে যাবে। দোয়া রাখি ভাইয়া, ভালো থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই আমাদের আপনার শোতে। অনেক ঘটনা তো ভূত এফএমে বললাম, এবার না হয় ভূত আপনার সাইডে যে ঘটনা বলার খুব ইচ্ছা। যাই হোক, আমি একটা ঘটনা, অনেক বড় একটা ঘটনা লিখেছি ভাইয়া। এটা অনেক ভয়ঙ্কর একটি ঘটনা।
আমার বরাবর সাথে ঘটে গিয়েছিল, সেটা আমি তার থেকে নিয়ে সুন্দর করে নিজে পড়ব, আপনার কাছে পাঠালাম না। কারণ অনেক সুন্দর ঘটনাগুলো আপনার কাছে পাঠালে তো মাটি চাপা হয়ে যায়। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ইমেল এপিসোডে। আসসালামু আলাইকুম। ভালো লাগলে প্রচার করবেন। প্রিয় লিসেনার, যারা প্রতিদিন আমাদের এমন ঘটনাগুলো শুনছেন তাদেরকে আমি জানাবো যে আপনারা আমাদের এই চ্যানেলের ভিতরে প্রতিদিন নতুন নতুন ঘটনা তো পাবেনই, তার সাথে এই রকম সকল ভয়ঙ্কর ঘটনাগুলো বাছাই করে সুন্দর সুন্দর ঘটনাগুলো আপনাদের সামনে আগে তুলে ধরা হয়। মানে আমি যে ঘটনাগুলো শোনাবো, এই ঘটনাগুলো শুনতে আপনাদের খুবই ভয়ই লাগবে, কিন্তু বিরক্ত লাগবে না। কেননা আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা ঘটনা কালেক্ট করার পরে, আমরা বাছাই করার পরে সেই ঘটনাগুলো আমরা এত সুন্দর করে নয়েজ ফ্রি করি এবং বাছাই করি, এই জন্য ঘটনাগুলো শুনতে আরো ভালো লাগে এবং আরো ভয়ঙ্কর টাইপটা আরো ভালো আসে। এবং আমরা যে ভূত এফএম এর যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, এটাতে কিন্তু আমরা সবাই আসক্ত। তো এই সব দিক থেকে বিবেচনা করে আমি আপনাদের জন্য এইরকম একটি ব্যবস্থা করেছি। যাই হোক, আপনারা প্রতিদিন আমাদের এই চ্যানেলের ভিতরে এইরকম সকল ভয়ঙ্কর ঘটনাগুলো পেয়ে যাবেন। আপনারা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন এখনো, এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেন, কেননা প্রতিদিন ভয়ঙ্কর সকল ঘটনা আপনারা এই চ্যানেলের মাধ্যমে পাবেন। শুধু তাই না, আজকে কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদের কাছে বা আপনাদের সাথে বা আপনাদের আত্মীয়দের সাথে ঘটে যাওয়া বা দাদা দাদি নানা নানি যার সাথে ভয়ঙ্কর ঘটনা যদি আপনারা শোনাতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের সকল ঘটনাগুলো কালেক্ট করে এই চ্যানেলের ভিতরে তুলে ধরতেছি। আপনারা যদি চান যে আপনারা আপনার বলা ঘটনাগুলো আমাদের স্টুডিওতে এসে সরাসরি বলবেন, সেটাও সম্ভব। আপনারা যদি বলেন যে আমাদের নিজের ভোকাল মানে ভয়েসে বলবো, সেটাও সম্ভব। আপনারা যদি চান আমরা প্রতিনিয়ত আপনাদেরকে এইরকম সকল ঘটনা দিয়ে আপনাদের ভালোবাসা অর্জন করে নিতে পারি। আমরা কিন্তু প্রতিদিন অনেক অনেক পরিশ্রম করে কিন্তু বাছাই করা সকল ভয়ঙ্কর ঘটনাগুলো বের করে সেই ঘটনাগুলোর মধ্যে নতুনত্ব সৃষ্টি করে ঘটনাগুলো নয়েজ ক্যান্সেলেশন করে আমরা আপনাদের ভয়েস লাগিয়ে একটা সুন্দর শোনার মতো ভালো লাগার মতো ভালোবাসার মতো একটা কন্টেন্ট রেডি করি। তো যাই হোক, আপনারা প্রতিদিন আমাদের এই কন্টেন্ট মিস করবেন না, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি বেল আইকন অল করে দিতে হবে। আজকের মতো এখানে আমি বিদায় নিব। তার আগে বলবো ছোট করে যে আপনারা কি বর্তমানে আমাকে কেউ ঘটনা দিয়েছেন কিন্তু সেই ঘটনা পড়া হয়নি, এমন কেউ থাকলে আমাকে জানাবেন, আমি সেই ঘটনাগুলো আবারও পড়বো। যাই হোক, আপনারা বাস্তব ঘটনা দেবেন, আমরা সেই ঘটনাগুলো কালেক্ট করব, সেই ঘটনাগুলো আপনাদেরকে শোনানো হবে। চলুন আমরা সরাসরি ঘটনায় যাব দেরি না করে, কেননা সময় খুবই অল্প। সরি, ঘটনা শেষ করেছি, সরি। তো আজকের মধ্যে এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন। ঘটনায় যাব গতকাল রাত 10টায়।